হ্যালো স্টুডেন্টস, জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 ভর্তির পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে গত 17ই মার্চ 2026 বিকেল 4টার সময়। এতদিনে তোমরা সবাই রেজাল্ট চেক করে জানতে পেরে গেছো যে তোমার সিলেকশন হয়েছে কি হয়নি। আজকের ভিডিওটা একটু স্পেশাল। কেন? কারণ রেজাল্ট বেরিয়ে যাবার 1 থেকে 2 দিনের মধ্যে প্রতিটা নবোদয়, ইন্ডিভিজুয়াল নবোদয় তাদের সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে ফোন করে, দিয়ে তাদেরকে জানায় কংগ্রাচুলেশন, আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে সিলেক্ট হয়েছে, আপনি অমুক দিনে নবোদয় বিদ্যালয়ে চলে আসুন এবং ফর্মগুলো কালেক্ট করে নিয়ে যান। কিন্তু এইবারের ব্যাপারটা একটু অন্যরকম। আমি যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে প্রতিটা নবোদয় বিদ্যালয়ে এই বছরের ভর্তির প্রক্রিয়াটা একটু অন্যরকম হতে চলেছে। মানে ফর্ম ফিল আপ, মানে ফর্ম সাবমিশনের ব্যাপারটা, ডকুমেন্ট সাবমিশনের ব্যাপারটা, এটা অনলাইনের মাধ্যমে হতে চলেছে। ব্যাপারটা কি আমি একটু ভেঙে বলি, একটু গুছিয়ে বলি। আহ, কোনো একটা ক্যান্ডিডেট নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়ে গেলে আগে কি হতো, নবোদয় বিদ্যালয় সেই ক্যান্ডিডেটের মা বাবাকে ফোন করে ডাকতো, দিয়ে বলতো যে এই ফর্মগুলো আপনারা নিয়ে যান, এগুলো ফিল আপ করে 1 সপ্তাহ মধ্যে একটা ডেট দিয়ে দেওয়া হতো যে অমুক তারিখে এসে ফর্মগুলো যতগুলো পারবেন ফিল আপ করে বিভিন্ন জায়গা থেকে সাইন করিয়ে জমা দেবেন। তারপরে যখন সব ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যেত তখন বলা হতো যে ঠিক আছে, এবার আপনি টিসির জন্য অ্যাপ্লাই করুন আর বাচ্চাকে ভর্তি করে দিয়ে যান। এটা ছিল আগের প্রসেস। এবছর কি হবে, কিভাবে হবে, এখনো পর্যন্ত উপর মানে হাইয়ার অফিস থেকে নবোদয় স্কুলে কোনো অর্ডার আসেনি। তো সেই কারণে অনেক নবোদয় থেকেই এখনো ফোন যায়নি। অনেক কেন, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের কেবলমাত্র একটা নবোদয় বিদ্যালয় ছাড়া আর কোনো নবোদয় বিদ্যালয় তাদের সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে ফোন করেনি। তো আজকে আমি ভিডিওতে কথা বলবো সেই স্টুডেন্টদেরকে, সেই স্টুডেন্টদের জন্য যারা বর্ধমান নবোদয়ে চান্স পেয়েছে। হ্যাঁ, বর্ধমান নবোদয় বিদ্যালয়ে যারা চান্স পেয়েছো, তোমাদেরকে নবোদয় স্কুল থেকে ডাকা হয়েছে, তোমরা ফর্ম নিয়েও এসেছো। এখন স্ক্রিনে তোমরা যে ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা হচ্ছে সেই ফর্ম যেটা তোমাদেরকে বর্ধমান নবোদয় বিদ্যালয়ে, অতএব জেএনভি দুর্গাপুর থেকে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে বলা হয়েছে এই ফর্মটা ফিল আপ করে আগামী 2রা এপ্রিল বা 3রা এপ্রিল জমা দিতে। এবার আমার যে সকল ছাত্রছাত্রী যারা বর্ধমান জেলায় বসবাস করে এবং তারা নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে, তাদের অভিভাবকরা এখন আমাকে বলছেন যে স্যার, স্কুল থেকে তো ফর্ম দিয়েছে, এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে স্যার কিছু বুঝতে পারছি না, আপনি যদি একটু স্যার গাইড করে দিতেন। তো আজকে আমি এই ফর্মটা কেমন করে ফিল আপ করতে হবে, আমি ইচ অ্যান্ড এভরি ডিটেলস বলে দেবো, কোথায় কি ভরতে হবে। তো আজকের ভিডিওটা কাদের জন্য? যে সকল ছাত্রছাত্রীরা বর্ধমান নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছো তোমাদের জন্য। তোমাদেরকে নিশ্চয়ই এই ফর্মটা দেওয়া হয়েছে, এই ফর্মটা কেমন করে ফিল আপ করতে হবে, কোথায় কি ভরতে হবে, কোথা থেকে সাইন নিতে হবে, সমস্তটা আমি ডিটেলসে বলবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ওকে, চলো তাহলে প্রথম থেকে শুরু করা যাক। আচ্ছা, প্রাইভেসির জন্য আমি ইম্পর্টেন্ট ডিটেলস গুলোকে ঢেকে দিয়েছি। আচ্ছা, এই যে ফর্মটা, এই ফর্মটা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় দুর্গাপুর, বা বলতে পারি বর্ধমান। ঠিক আছে, জওহর নবোদয় বিদ্যালয় বর্ধমান। আমি বলে রাখি, বর্ধমান এখন দুটো জেলায় বিভক্ত হয়ে গেছে, পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান। কিন্তু নবোদয় বিদ্যালয়ের জন্য বর্ধমান হচ্ছে একটাই জেলা। কেন? কারণ এই বিভাজনটা, যে জেলার বিভাজনটা পরে হয়েছে, কিন্তু জেলার বিভাজন হওয়ার অনেক আগে থেকেই বর্ধমানে নবোদয় বিদ্যালয় আছে এবং ওখানে সমস্ত বর্ধমানের ছাত্রছাত্রীরা ওই জেএনভি দুর্গাপুর বা ওই যে নবোদয় বিদ্যালয় ওইখানের জন্য অ্যাপ্লাই করতো। পরে যেহেতু জেলা আলাদা হয়েছে, তো এই কারণে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সমস্ত বর্ধমান জেলার ছাত্রছাত্রীরা এই একটা নবোদয় বিদ্যালয়ের জন্যই ফর্ম ফিল আপ করে, এখানেই চান্স পেলে ভর্তি হয়। হ্যাঁ, পূর্ব বর্ধমানে এখন মানে আগে যে নবোদয় বিদ্যালয়টা ছিল হিসাব মতো এখন ওইটা চলে গেছে পশ্চিম বর্ধমানে। ইয়েস, পশ্চিম বর্ধমানে চলে গেছে। তাহলে পূর্ব বর্ধমানে এখন কোনো নবোদয় বিদ্যালয় নেই, অফিসিয়ালি নেই। তাহলে পরিকল্পনা চলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট পাস করে দিয়েছে, কিছু বছরের মধ্যেই হয়তো পূর্ব বর্ধমানেও নবোদয় বিদ্যালয় হয়ে যাবে। তখন বর্ধমান, দুটো বর্ধমানে আলাদা আলাদা পরীক্ষা হবে, দুটো বর্ধমানে 80 160টা সিট থাকবে। বর্তমানে গোটা বর্ধমান পূর্ব পশ্চিম মিলে 80টা সিট। ওকে, তো এই ফর্মটা কেমন করে ফিল আপ করতে হবে আমি বলে দিই। আচ্ছা, সবার আগে এই যে ফর্মে, এই ফর্মটা কিসের ফর্ম? এই ফর্মটা হচ্ছে প্রথম যে পেজটা, এটাকে বলা হয় ইন্টিমেশন লেটার। এই যেখানে লেখা আছে না ইন্টিমেশন, ইন্টিমেশন লেটার মানে যে অভিভাবককে জানানো হচ্ছে বা একটা অফিসিয়াল ডকুমেন্ট দেওয়া হচ্ছে নবোদয় বিদ্যালয়ের তরফ থেকে, অভিভাবককে দেওয়া হচ্ছে যে আপনার বাচ্চা যে নবোদয়ে চান্স পেয়েছে এবং আপনাকে যে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে সাইন নিতে বলা হচ্ছে, এটা হচ্ছে তার প্রমাণপত্র। আপনি যদি এসডিও অফিসে গিয়ে বলেন যে আমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার, অমুক জায়গায় সাইন করে দিন, কেন এসডিও স্যার বা এসডিও ম্যাডাম আপনার ফর্মে সাইন করবেন? এসডিও কি জানেন আদৌ আপনার বাচ্চা নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে কি পায়নি?
তাহলে এসডিও অফিসে গিয়ে বা বিভিন্ন দপ্তরে গিয়ে আপনাকে তো দেখাতে হবে যে আপনার বাচ্চা নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে। এবার আপনি তো সেই মানে এই নবোদয় বিদ্যালয় সমিতির ওয়েবসাইট খুলে সেখান থেকে রেজাল্ট থেকে তো আপনি অঙ্গুরে তো দেখাতে পারবেন না, আপনার একটা অফিসিয়াল ডকুমেন্ট দরকার। তো এই যে প্রথম পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা হচ্ছে সেই অফিসিয়াল ডকুমেন্ট। এইখানে থাকে বাবার নাম, আমি এটা ঢেকে দিয়েছি। এখানে থাকে ফাদার্স নেম, ফাদার বা মাদার যিনি অভিভাবক ওনার নাম থাকে এখানে, ঠিক আছে? ওটা লেখা ছিল, আমি এখানে ঢেকে দিয়েছি। ওকে, এখানে ছিল অভিভাবকের নাম। আর এই যে লাল জায়গাটা আমি ঢেকে দিয়েছি, এখানে ছিল ক্যান্ডিডেটের নাম, মানে যেই ক্যান্ডিডেট পরীক্ষায় চান্স পেয়েছে, মানে নবোদয় বিদ্যালয়ে সিলেক্ট হয়েছে, ক্যান্ডিডেটের নেম। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু অভিভাবক এবং ক্যান্ডিডেটের নেম দেওয়া আছে এবং এখানে লেখা আছে যে উইথ প্লেজার I inform you that on the basis of the selection test conducted by CBSE on 13/12/2025, 13ই ডিসেম্বর 2025 যে পরীক্ষা হয়েছে, তাতে ইউর ওয়ার্ড মানে আপনার সন্তান, মাস্টার অর মিস উমুক হ্যাভিং রোল নাম্বার এত হ্যাজ প্রভিশনালি বিন সিলেক্টেড ফর অ্যাডমিশন ইন ক্লাস 6 জওহর নবোদয় বিদ্যালয় ফর দ্য সেশন অফ 2026 and 27। মানে এই যে লেটারটা, এই লেটারটা জানাচ্ছে যে আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে সিলেক্ট হয়েছে। তাহলে এই ফর্ম, এই যে কাগজটা, এই কাগজটাই হচ্ছে প্রমাণপত্র যে আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে। তাহলে আপনি যখনই কোনো সরকারি দপ্তরে যাবেন সাইন নিতে, যেমন এসডিওর কাছে, যেমন বিএমওর কাছে, ব্লক মেডিকেল অফিসার, তো এনাদের কাছে হ্যাঁ বিএমও, তো যখন আপনি এনাদের কাছে যাবেন সাইন নিতে, তখন আপনাকে এই লেটারটা অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। আমি বারবার করে বলছি, আপনি যখনই কোনো সরকারি দপ্তরে যাবেন কারো সাইন নিতে, আপনাকে এই লেটারটা নিয়ে যেতে হবে। এই লেটারটাই হচ্ছে আপনার পরিচয়পত্র যে আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে। আশা করছি এটা বোঝা গেছে। তাহলে এই যে প্রথম পেজটার কি গুরুত্ব বোঝা গেছে। আপনি যেখানেই যাবেন, যে কোনো সরকারি দপ্তরে যাবেন সাইন নিতে, এই প্রথম পেজটা আপনাকে নিয়ে যেতে হবে, কারণ এই প্রথম পেজে আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনার সন্তান সিলেক্ট হয়েছে। ওকে, এবার এই যে প্রথম পেজে এখানে বলে দিয়েছে আর কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে যেই ডেটে আপনাদেরকে ডেকেছে। যেমন আমার কাছে যেটা খবর আছে যে 2 এপ্রিল আর 3 এপ্রিল সবাইকে ডাকা হয়েছে। যদি আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন, কারণ আমি যতটা শুনেছি আমি সেই ভিত্তিতে বলছি। ওকে, তাহলে এবার এখানে কি বলেছে, ইন দিস কানেকশন, এখানে তো বলাই আছে, ইন দিস কানেকশন ইউ আর রিকোয়েস্টেড টু রিপোর্ট দিস অফিস অন 2/4/2026, মানে 2রা এপ্রিল বেলা 10টার সময় আপনাকে হাজির থাকতে বলেছে নবোদয় স্কুলে উইথ ফিল্ড ফরম্যাট ইন অফ ইউর ওয়ার্ড ফর ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস অ্যান্ড কমপ্লিশন অফ দ্য অ্যাডমিশন প্রসিজার। মানে বলছে যে সমস্ত ফর্ম নিয়ে, যে ফর্মগুলো আপনাকে দেওয়া হচ্ছে, এগুলো ফিল আপ করে সাইন নিয়ে এবং যেসব ডকুমেন্টগুলো বলা হবে সেই সব ডকুমেন্টগুলো নিয়ে এসে ওই দিন জমা দেবেন। ওই দিন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যে আপনি যা যা ফর্ম ফিল আপ ভরেছিলেন সব ঠিক আছে কিনা, ফর্ম ফিল আপের সময় যেগুলো ভরেছিলেন। ওকে, তো সবার আগে আপনাকে কি নিয়ে যেতে হবে এক এক করে এখানে লেখা আছে, আমি জুম করে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি কাগজটা আছে অবশ্যই থাকবে, যদি আপনি অবশ্যই ভিডিওটা দেখছেন, যদি আপনার বাচ্চা নবোদয় চান্স পেয়েছে বর্ধমান জেলা থেকে, তাহলে আপনি ভিডিওটা দেখছেন, তাহলে আপনার কাছেও নিশ্চয়ই হাতে কাগজটা আছে। তাহলে দেখুন আমি এক এক করে বলে দিচ্ছি, মিলিয়ে নিন। প্রথমে কি বলা আছে, অ্যাডমিট কার্ড অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ ইউর ওয়ার্ড ফর জেএনভিএসটি ক্লাস 6। অ্যাডমিট কার্ড মানে তো ভালো করে বুঝতে পারছেন, অ্যাডমিট কার্ড মানে সেই অ্যাডমিট কার্ড যেটা নিয়ে আপনার বাচ্চা নবোদয় বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিল 13ই ডিসেম্বর 2025। ঠিক আছে? তো এই অ্যাডমিট কার্ডটা আপনাকে জমা দিতে হবে, এবং অ্যাপ্লিকেশন অফ ইউর ওয়ার্ড। অ্যাপ্লিকেশন মানে আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন নবোদয় বিদ্যালয়ের জন্য, আপনি যখন অনলাইনে যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল গত বছর 2025-এ জুন মাসে যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, আপনি জুনে বা জুলাইয়ে বা আগস্টে ফর্ম ফিল আপ করেছেন, মনে আছে তো? হয় আপনি নিজে করেছেন, বা আপনার বাচ্চা যে কোচিং এ পড়তো সেই কোচিং এর স্যার বা ম্যাডাম করে দিয়েছেন, বা হয়তো আপনি কোন স্কুল থেকে জানতে পেরেছেন, সেখান থেকে, মানে যেখান থেকে হোক আপনার ফর্ম ফিল আপ হয়েছে। তো যখন ফর্ম ফিল আপ হয়েছিল আপনাকে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে প্রমাণের সহিত দেওয়া হয়েছিল যে আপনার যে ফর্ম ফিল আপ হয়েছে ওটা তার রিসিপ্ট কপি, ওটাকে আমরা বলি রেজিস্ট্রেশন ফর্ম বা ওটাকে বলি অ্যাপ্লিকেশন ফর্ম। তো ওইটা আপনাকে জমা দিতে হবে। ঠিক আছে? তাহলে কি কি লাগবে, প্রথমে কি কি বলেছে, অ্যাডমিট কার্ড লাগবে, আর ফর্ম ফিল আপ করার পরে পরীক্ষা দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করেছিলেন 2025-এর জুন জুলাই বা আগস্ট মাসে, তখন যে মানে ফর্ম ফিল আপের যে আপনি প্রমাণপত্রটা পেয়েছিলেন, যে রেজিস্ট্রেশন ফর্মটা, সেটা আপনাকে জমা দিতে হবে। ঠিক আছে? আর এবার অনেক অভিভাবক বলবেন যে স্যার রেজিস্ট্রেশন ফর্মটা তো আমাকে দেয়নি, বা আমার তো হারিয়ে গেছে, তাহলে ওইটা মনে হয় এখনো ডাউনলোড করা যাবে।
ঠিক আছে? তো ওটা আপনি ওয়েবসাইটে গিয়ে একবার চেক করবেন যে এখন ডাউনলোড করা যাচ্ছে কিনা, ফর্ম ফিল আপের ওয়েবসাইট এখন খোলা আছে কিনা, ওটা আমাকে একবার চেক করে নিতে হবে। দেখবেন যদি ডাউনলোড করা যায়, আর না হলে স্কুলে গিয়ে বলবেন স্কুলে এই রেকর্ডগুলো থাকে, ঠিক আছে? আপনার কাছে যদি না থাকে আপনি স্কুলকে রিকোয়েস্ট করবেন, মানে নবোদয় বিদ্যালয় স্কুলকে রিকোয়েস্ট করবেন যে স্যার ওই রেজিস্ট্রেশন ফর্মটা আমার হারিয়ে গেছে, যদি আপনারা একটু ডাউনলোড করে দিতেন। এই অ্যাডমিট কার্ডের যে ডিটেলস আছে, এই অ্যাডমিট কার্ডের ডিটেলস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে। নবোদয় স্কুল পারবে, ওনাদের কাছে এই ক্ষমতা আছে। আর আপনার কাছে যদি থাকে, প্রথম কথা এটা তো আপনার রাখা উচিত ছিল, যদি রাখা আছে তাহলে অবশ্যই দিয়ে যাবেন। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে অরিজিনাল অ্যান্ড জেরক্স অফ কাস্ট সার্টিফিকেট ফ্রম এসডিও কনসার্ন ইফ বিলংস টু এসসি এসটি অ্যান্ড ওবিসি। ঠিক আছে? অরিজিনাল অ্যান্ড জেরক্স অফ দ্য কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে বলেছে ফ্রম দ্য এসডিও। প্রথম কথা, প্রতিটা জেলার যে কাস্ট সার্টিফিকেট যেটা হয়, মানে এসটি সার্টিফিকেট হোক, এসসি সার্টিফিকেট হোক বা ওবিসি সার্টিফিকেট হোক, কাস্ট সার্টিফিকেট মানে জাতি সার্টিফিকেট সবসময় এসডিও থেকেই, এসডিও অফিস থেকেই মানে দেওয়া হয়। ঠিক আছে? তাহলে আপনার বাচ্চার জন্য আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন, যদি কাস্টে আপনি অ্যাপ্লাই করেছিলেন যে আপনার বাচ্চা এসটি বা আপনার বাচ্চা এসসি ফর্ম ফিল আপ করার সময়, বা আপনার বাচ্চা ওবিসি, তাহলে নিশ্চয়ই আপনার বাচ্চার এসটি এসসি ওবিসি কার্ড আছে। ঠিক আছে? তাহলে এসটি এসসি ওবিসি কার্ড আপনাকে নিয়ে যেতে হবে, আপনার বাচ্চা যেটা সেটা অরিজিনালটা নিয়ে যেতে হবে, এবং তার সাথে তার জেরক্স কপিও নিয়ে যেতে হবে। এবার এইখানে অনেকের সমস্যা হতে পারে যে স্যার ওবিসির জন্য অ্যাপ্লাই করেছি এখনো পাইনি। ঠিক আছে? তাহলে বাবা বা মায়েরটা নিয়ে যান, স্কুলের সাথে কথা বলুন, কারণ বর্ধমান নবোদয় এটাকে কিভাবে হ্যান্ডেল করবে এটা ওনাদের ব্যাপার। ঠিক আছে? তো আপনি আপনার যদি বাচ্চার নিজস্ব এসটি মানে ওবিসি সার্টিফিকেট নেই বা কাস্ট সার্টিফিকেট নেই, কিন্তু বাবার আছে, বাবার আছে মানে সন্তানেরও হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, তাহলে এটা নবোদয় স্কুলে গিয়ে যান এবং বাবারটা নিয়ে যান, বাবার অরিজিনাল এবং বাবার জেরক্সটা নিয়ে যান, দিয়ে দেখুন স্কুল কি বলে। ঠিক আছে? এই ব্যাপারে তো নবোদয় স্কুলেরই সিদ্ধান্ত চূড়ান্ত। ওকে, ওকে। 3 নম্বর, বার্থ সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি। বার্থ সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? আপনার সন্তানের যে জন্ম হয়েছিল তার সার্টিফিকেট ওটা লাগবে। ঠিক আছে? আমরা যখন জন্ম হয়েছি তখন তো হাতে লেখা সার্টিফিকেট হসপিটাল থেকে দিত, এখন তো সবই ডিজিটাল হয়ে গেছে, এখন ডিজিটাল সার্টিফিকেট তো সব অভিভাবকের কাছে নিশ্চয়ই আছে। সে হাতে লেখা থাক আর ডিজিটাল থাক, যেটাই আছে, যেটা অরিজিনাল সেই অরিজিনালটা আপনি নিয়ে যাবেন, আর 1 কপি জেরক্স করে নিয়ে যাবেন। এখানে বলা নেই, তাও 1 কপি জেরক্স করেও নিয়ে যাবেন। ওকে, নেক্সট বলেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অফ দ্য প্যারেন্ট ফ্রম দ্য এসডিও কনসার্ন। ঠিক আছে? এবার আপনারা হয়তো ভাবছেন যে অনেক অভিভাবকের সাথে আমার কথা হয়, যখন বলেন স্যার আমি তো রেসিডেন্সিয়ালের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। আপনি রেসিডেন্সিয়ালের জন্য অ্যাপ্লাই করলে হবে না। নর্মালি আমরা কি দেখি যে রেসিডেন্সিয়ালের জন্য অ্যাপ্লাই করা বলতে কি বোঝায়, যে প্রথমে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে লিখিয়ে নিয়ে যাব, দিয়ে অনলাইনে সাবমিট করব, সেই বাংলার ই পোর্টাল নামে একটা ওয়েবসাইট আছে, তো সেখানে আমি অ্যাপ্লাই করব, দিয়ে বিডিওর কাছে ওটা যাবে, বিডিওটাকে ফরওয়ার্ড করবেন এসডিওর কাছে, দিয়ে এসডিওর কাছ থেকে আমি ফাইনালি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাবো। কিন্তু এই ফর্মে ওটার কথা বলা হয়নি। নবোদয় বিদ্যালয় সমিতি আপনাকে একটা ফর্ম দিয়েছে, এই যে একগুচ্ছ ফর্ম, এই একগুচ্ছ ফর্মের মধ্যে, এই একগুচ্ছ ফর্মের মধ্যে একটা ফর্ম আছে যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নামে, আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রল করে। ঠিক আছে? ওইটা আপনাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে, এসডিও স্যারের সাইন নিয়ে যেতে হবে, স্যার বা ম্যাডামের সাইন নিয়ে যেতে হবে। হ্যাঁ, জাস্ট এ মিনিট, আমাকে একটু সময় দিন। এই যে রেসিডেন্স সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এই যে রেসিডেন্স সার্টিফিকেট। ঠিক আছে? এই যে রেসিডেন্স সার্টিফিকেট, তো এই যে সার্টিফিকেটটা আপনি দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেটটা আপনাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে, এবং সবার নিচে সিগনেচার অফ দ্য এসডিও বলে একটা ফর্মেট দেওয়া আছে, এইটা আপনাকে, এইটা ফিল আপ করে এসডিও স্যারের সাইন নিয়ে আপনাকে জমা দিতে হবে। ঠিক আছে? আপনি অনলাইন থেকে বের করলে ওটা চলবে না, কারণ আপনাকে একটা ফর্মেট দিয়ে দিয়েছে অলরেডি। ওকে, আচ্ছা, এটা কেমন করে ফিল আপ করতে হবে এটা পরে বলছি, আগে আমি বলে দিই যে আপনাকে কি কি দিতে মানে নিয়ে যেতে হবে, কারণ ওটা প্রথমেই বলে দেওয়া আছে, প্রথম পেজেই বলে দেওয়া আছে। নেক্সট হচ্ছে ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট কার? ইনকাম সার্টিফিকেট অফ দ্য প্যারেন্ট বাই বিডিও অর ডিডিও ইন কেস অফ ক্লেমিং অফ ফর বিপিএল সার্টিফিকেট ফর বিডিও ইজ টু বি টেকেন। ঠিক আছে? এটার মানে কি, আপনাকে ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। এবার আপনি যদি সরকারি চাকরিজীবী হন, তাহলে আপনার হয়তো আইটি রিটার্ন ফাইল মানে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল দেখালেও হয়তো কাজ হয়ে যেতে পারে। এবার আমি বলতে পারবো না, কারণ এইগুলো প্রতিটা নবোদয় বিদ্যালয় নিজের নিজের মতো করে হ্যান্ডেল করেন। তো আপনার নবোদয় বিদ্যালয় আপনাকে কি বলেছেন, আপনি সেইভাবে স্টেপ নেবেন। এখানে বলেছে ইনকাম সার্টিফিকেট অফ দ্য প্যারেন্ট বাই দ্য বিডিও। এই প্রসেসটা আপনি জানেন, ওই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেভাবে অনলাইনে অ্যাপ্লাই করে মানে পেতে হয়, ঠিক সেভাবে বিডিওর কাছ থেকেও ইনকাম সার্টিফিকেট পাওয়া যায়, যদি আপনি গ্রামে বসবাস করেন। আর আপনি যদি পঞ্চায়েতে বসবাস, আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করেন, তাহলে এসডিও বা কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে এটা অ্যাপ্লাই করা যায়। কি করতে হবে, আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে লিখিয়ে অনলাইনে ওটাকে সাবমিট করে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। দিলে বিডিও
মানে বিডিও অফিস থেকে অনলাইনেই ওটা ভেরিফাই হয়ে আপনার হচ্ছে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড হবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি আপনি শহরে বসবাস করেন তাহলে আপনার ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে লিখিয়ে, তারপরে চেয়ারম্যানের কাছ থেকে লিখিয়ে ওটাকে অনলাইনে দিতে হয়, দিলে ওখান থেকে মানে দিয়ে ওটা ডাউনলোড হয়, ঠিক আছে। মানে মোটামুটি এই প্রসেসটা অনলাইনে হবে। আগে এটা অফলাইনে হতো, এখন এটা অনলাইনে হবে, ঠিক আছে। মোটামুটি এটি এই মানে আপনাকে ইনকাম দেখাতে হবে যে আপনার ইনকাম কত। আচ্ছা, যদি আপনি বিপিএল ক্যাটাগরির আওতায় আসেন, বিপিএল মানে আপনার মানে বিপিএল কার্ড আছে, তাহলে আপনাকে সার্টিফিকেট নিতে হবে ফ্রম দ্য বিডিও। বিডিওর কাছ থেকে বিপিএল সার্টিফিকেট নেওয়া যায় অনলাইনে অফলাইনে বোথ মোডে। এখন কিভাবে হচ্ছে আমি ঠিক ওটা জানি না, তো আপনারা খোঁজ নেবেন বিডিও অফিসে গিয়ে, বা আপনার আশেপাশে যদি কোনো সাইবার ক্যাফে আছে যারা এই ধরনের কাজ করে, ফর্ম ফিল আপের কাজ করে, তারপরে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, বিপিএল সার্টিফিকেট এইসবের কাজ করে, ওনাদের সাথে গিয়ে কথা বলতে পারেন। ওনারা সব থেকে ভালো বলতে পারবেন, ঠিক আছে। কারণ ওনারা ফর্ম ফিল আপের যেই সব মানে ওই যেগুলো ওগুলোকে বলা হয় কমন সার্ভিস সেন্টার, ওখানে দেখবেন অনেক রকম কাজ হয়, ব্যাংকেরও কাজ হয়, ব্যাংকের টাকা জমা দেওয়া, ব্যাংক টাকা তোলা, তারপরে ফর্ম ফিল আপ, আধার কার্ড, বিভিন্ন ধরনের কাজ হয়। ওই ধরনের জায়গায় গিয়ে এগুলো জিজ্ঞাসা করবেন, ওনারা সব থেকে ভালো বলতে পারবেন এখন কি প্রসেস চলছে। আচ্ছা, নেক্সট, প্রোগ্রেস রিপোর্ট অফ অ্যানুয়াল এক্সামিনেশন অফ ক্লাস 5। আপনার সন্তান যে ক্লাস 5-এ পড়ে ক্লাস 6-এ উঠেছে, নিশ্চয়ই এতদিনে ক্লাস 6-এ উঠে গেছে বা উঠবে, তো ফাইনাল মানে ক্লাস 5-এর যে অ্যানুয়াল মার্কশিট, সেই রিপোর্ট কার্ডটা লাগবে, ঠিক আছে। মানে ক্লাস 5-এর হচ্ছে রেজাল্ট লাগবে, এক কথায় ক্লাস 5-এর রেজাল্ট লাগবে। 7 নম্বর হচ্ছে আধার কার্ড অ্যান্ড মেডিকেল ফিটনেস। আধার কার্ড মাস্ট, কারণ আপনার সন্তান ভর্তি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুলে, তাহলে আধার কার্ড তো অনিবার্য, ঠিক আছে। আর যদি আপনার সন্তানের আধার কার্ড নেই, প্রথম কথা তো আধার কার্ড থাকার কথা, যদি আধার কার্ড নেই তাহলে আধার কার্ডের যে আপনি অ্যাপ্লাই করেছেন এনরোলমেন্ট আইডি, ওই যে রিসিপ্টটা, ওইটাও হয়তো আপনাকে নিয়ে যেতে হতে পারে। দেখুন, যদি আধার কার্ড তো থাকার কথা, যদি না থাকে তাহলে আপনার কাছে উপায় কি আছে? আপনি এটাই দেখাবেন যে আমি এনরোল করেছি, আমি অ্যাপ্লাই করেছি, আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে, আমাকে একটু সময় দিন, এটাই আপনাকে গিয়ে বলতে হবে, ঠিক আছে। তারপরে নবোদয় স্কুল কি করবে সেটা ওনাদের সিদ্ধান্ত, সেম। আচ্ছা, তারপরে বলেছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাকে নিজে থেকে কিছু করতে হবে না, একটা ফর্মেট এখানে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে কি করতে হবে, সেটা আমি পরে বলবো। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও এখানে একটা অ্যাড করে দেওয়া আছে, একটা ফর্মেট, এটা আপনাকে ফিল আপ করতে হবে, আর বাকিটা যে মেডিকেল অফিসার আছেন উনি সাইন করে আপনাকে হ্যান্ড ওভার করে দেবেন, ঠিক আছে। এই যে ফর্মেটটা, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে, ঠিক আছে, মেডিকেল ফিটনেসে। ওকে, নেক্সট। নেক্সট বলেছে an affidavit showing that all the documents and statements given are true। আপনাকে একটা অ্যাফিডেভিট জমা দিতে হবে। অ্যাফিডেভিটটা কি? অ্যাফিডেভিট মানে কি? আপনাকে কোর্টে যেতে হবে, কোনো নোটারির কাছ থেকে বা কোনো মোহরির কাছ থেকে 10 টাকার একটা স্ট্যাম্প পেপার নিতে হবে যেখানে মোহরির সাইন থাকবে, এবং মোহরিকে দিয়ে একটা জিনিস টাইপ করিয়ে নিতে হবে, ওনাদের কাছ থেকে করিয়ে নিতে হবে, একটা অ্যাফিডেভিট জমা দিতে হবে। অ্যাফিডেভিট কথার মানে কি? মানে আপনি অ্যাফিডেভিটে কি লিখতে হবে সেটাও এখানে দেওয়া আছে, এই ফর্মেটে দেওয়া আছে যে অ্যাফিডেভিটে আপনি কি লিখবেন। আপনি এইটা নিয়ে যাবেন অ্যাফিডেভিট, ওনারা দেখে দেখে লিখে দেবেন। এই যে এই অ্যাফিডেভিটটা, এই যে অ্যাফিডেভিটে কি যেটা লেখা আছে ওটাকে হুবাহু লিখে দিতে হবে, দিয়ে ওটা আপনাকে অ্যাফিডেভিট করিয়ে আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট। নেক্সট কি বলেছে? লোকেশন সার্টিফিকেট অফ দ্য স্কুল, রুরাল অর আরবান, অফ ক্লাস 5 ফ্রম দ্য সাব ইন্সপেক্টর অফ দ্য স্কুল, ঠিক আছে। আপনার বাচ্চা ক্লাস 5-এ বা ক্লাস 3, 4, 5, এখানে তো ক্লাস 5 পড়েছে, তাহলে আপনার বাচ্চা ক্লাস 5-এ যেই স্কুলে পড়তো সেই স্কুলটার লোকেশন রুরাল নাকি আরবান, এইটার একটা সার্টিফিকেট আপনাকে লাগবে। ওটা কোথায়, ওটা কিভাবে বের করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো ওটাও ফরম্যাট দেওয়া আছে, এগুলো সব ফরম্যাট দেওয়া আছে, ঠিক আছে। তো এই সাব ইন্সপেক্টরের কাছ থেকে, মানে এসআই, স্কুল এসআই এর কাছ থেকে আপনার সাইন নিতে হবে, কারণ স্কুল এসআই জানে আপনার স্কুলটা শহরে না গ্রামে, তো উনি কনফার্ম করবেন, ঠিক আছে। তো এটাও ফরম্যাট দেওয়া আছে, ওটা আপনাকে সাইন করাতে হবে। নেক্সট কি বলেছে? কাইন্ডলি নোট দ্যাট, kindly note that if you fulfill all the required conditions, only then take TC from the present school, which you have to submit duly countersigned by the district inspector of the school at the time of final admission of your ward to the Vidyalaya instruction given by this officer। দেখুন, এই যে 10 নম্বর কলমটাতে কি বলেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এবং এই কথাটা নবোদয় বিদ্যালয় সমিতি যখন ফর্ম ফিল আপ যখন হয়েছিল তখন যে বিজ্ঞপ্তিটা জারি করেছিল, যেটাকে বলা হয় কি বলে, যেটাকে বলা হয় কি বলে, প্রসপেক্টাস, সরি প্রসপেক্টাস। সেই প্রসপেক্টাসও বলা আছে, আমি দেখাচ্ছি আপনাকে একবার প্রসপেক্টাসটা খুলে। আমি এর আগেও একটা কোনো ভিডিওতে আমি বলেছিলাম যে টিসি কিন্তু হুট করে অ্যাপ্লাই করবেন না, প্রসপেক্টাসটা আমাকে খুঁজতে হবে, তো দেখে নেবেন প্রসপেক্টাসও বলা আছে টিসি হুট করে অ্যাপ্লাই করবেন না। আপনি জানেন, হ্যাঁ আপনার বাচ্চা নবোদয় সিলেক্ট হয়েছে, কিন্তু আপনার বাচ্চা যে নবোদয়ে অ্যাডমিশন হবে এটা কিন্তু আপনি জানেন না।
অ্যাডমিশনটা পুরোপুরি নবোদয় বিদ্যালয় স্কুলের উপরে, মানে আপনাদের জন্য জওহর নবোদয় বিদ্যালয় বর্ধমান মানে বা জেএনভি দুর্গাপুরের উপরে ওনাদের হাতে আছে আপনার বাচ্চার অ্যাডমিশন হবে কি হবে না। কিভাবে? আপনার বাচ্চা সিলেক্ট হয়েছে ঠিক আছে, কিন্তু আপনার যদি ডকুমেন্টে কোনো ভুল থাকে বা আপনি যদি আপনার যদি ডকুমেন্টেশনে কোনো সমস্যা হয় বা আপনার যদি ডকুমেন্ট কিছু এরর থাকে, তাহলে আপনার বাচ্চার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। অ্যাডমিশন ক্যান্সেল হওয়ার অনেক রকম কারণ থাকতে পারে। তো যদি কোনো রকম সমস্যা হয়, দেখা যাবে আপনি এখন আপনার বাচ্চা ক্লাস সিক্সে যেই স্কুলে পড়ছে সেখান থেকে আপনি টিসি নিয়ে নিলেন, আর নবোদয় স্কুলেও ভর্তি হলো না, তখন আপনার বাচ্চার তো একটা বছর ল্যাপস হয়ে যাবে না। তো হুট করে টিসি নেবেন না। যদি আপনাদেরকে বর্ধমান নবোদয় থেকে বলেছে যে এখনই টিসি অ্যাপ্লাই করে দিন, তাহলে আমি বলবো আরেকবার নবোদয় বিদ্যালয়ের সাথে কথা বলুন যে যদি আপনাদের মানে প্রসেসে আমার বাচ্চার সিলেকশন না মানে অ্যাডমিশন না হয় তখন আমার বাচ্চার কি হবে। বা যদি এটাও করতে পারেন, আপনার বাচ্চা এখন ক্লাস সিক্সে যে স্কুলে পড়ছে সেই স্কুলের হেডমাস্টার মশাইয়ের সাথে কথা বলে নিন যে যদি আমি টিসির জন্য অ্যাপ্লাই করে দিই আর তারপরে টিসি যদি পেয়ে যাই, তারপরে যদি নতুন স্কুলে আমাকে ভর্তি না নেয়, তাহলে আমাকে পুরোনো স্কুলে আবার এই স্কুলে কি ভর্তি নেবে? আমার যতদূর ধারণা যে টিসির কতদিন একটা পিরিয়ড থাকে, তার মধ্যে যদি বাচ্চা আবার ঘুরে আসে তাহলে তাকে অ্যাডমিশন করিয়ে নিতে হয়, এরকম একটা ব্যাপার আছে, আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে, তো এগুলো আপনি আপনার বাচ্চা যেই স্কুলে পড়ছে এখন ক্লাস সিক্সে যেই স্কুলে পড়ছে সেই স্কুলের হেডমাস্টার মশাইয়ের সাথে অবশ্যই কথা বলে তারপর টিসির জন্য অ্যাপ্লাই করবেন। দেখুন, আলটিমেট ব্যাপার হচ্ছে আমার বাচ্চা যখন আমি নবোদয় বিদ্যালয় থেকে গ্রিন সিগন্যাল পাবো যে হ্যাঁ আমার সমস্ত ডকুমেন্ট ওকে আছে, আমার বাচ্চা নবোদয় ভর্তি হতে পারে, তখনই টিসির জন্য অ্যাপ্লাই করাটা বুদ্ধিমানের কাজ। আমার তো মতামত এটাই বলে। এবার বাকি এটা আপনাদের মতো, কারণ বর্তমান নবোদয় কিভাবে আপনাদেরকে বলেছে বা আপনাদের ওখানে কিরকম সিস্টেম, তো সেইভাবে আপনারা কিন্তু দেখে নেবেন ব্যাপারটা। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটাকে রেড কালার মার্ক করে দিচ্ছি। আমি চাই না কোনো বাচ্চার জীবন মানে একটা বছর নষ্ট হয়ে যায় ক্লাস সিক্সে। ঠিক আছে, তো টিসিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। টিসি যদি অ্যাপ্লাই করে দিয়েছেন নবোদয় যদি ভর্তি না নেয় তখন কি হবে না হবে এটা কিন্তু জেনে নেবেন। আমার নলেজ বলছে যে টিসি অ্যাপ্লাই করার কতদিন একটা মোটামুটি পিরিয়ড থাকে, তার মধ্যে যদি বাচ্চা আবার ঘুরে আসে যে না ভর্তি নিন আমাকে, ভুল হয়ে গেছে টিসি নিয়ে, তখন কিন্তু স্কুলের নিয়ম এটা বা স্কুলের দায়িত্ব এটা বাচ্চাকে ঘুরে ভর্তি নেওয়া। ঠিক আছে, তো সেটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, ইট ইজ অলসো নোটেড, বাকি এখানে বলেছে ইট ইজ অলসো নোটেড it is also noted that if any information and certificate submitted by you found to be incorrect or false in future admission of your ward will be cancelled। মানে পরেও যদি নবোদয় বিদ্যালয় বুঝতে পারে যে আপনার ফর্ম ফিল আপে আপনি কিছু মিথ্যে ইনফরমেশন দিয়েছেন, আপনি কিছু জিনিসকে হাইড করেছেন, আপনি মানে কোনোভাবে কুপথে অসৎ পথে আপনার বাচ্চাকে নবোদয় বিদ্যালয়ে ভর্তি করছেন, ঠিক আছে, হতে পারে মানে বয়সের সমস্যা ছিল সেটাকে আপনি হাইড করেছেন কোনোভাবে, হতে পারে কোনো কাস্ট ছিল না আপনি হুটাকে কোনো রকম করে কাস্ট সার্টিফিকেট বের করছেন, যদি আপনি কোনো রকম এরকম করেছেন আর যদি নবোদয় বিদ্যালয়টা বুঝতে পারে পরে, তাহলে কিন্তু যে মোমেন্টে বুঝতে পারবে সেই মোমেন্টে আপনার বাচ্চার অ্যাডমিশন ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, এখানে একটা বলে দিয়েছে ডিসক্লেমার। In case you don't report this office on specific date and time, it will be considered that you are not willing to accept this offer of admission of your ward. In case wait listed candidates will be given chance in place of your word which cannot be challenged in future, so treat it important and urgent, thanks। মানে বলতে চাইছে যে ওই যে 2 তারিখ আপনাকে বলেছে না সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে, ওই দিন যদি আপনি না যান 2রা এপ্রিল, এই যে এখানে বলে দিয়েছে, এখানে ডেট দিয়ে দিয়েছে 2রা এপ্রিল, এখানে ডেট দিয়ে দিয়েছে 2রা এপ্রিল। ঠিক আছে, তো 2রা এপ্রিল যদি আপনি না যান সমস্ত ডকুমেন্টস না নিয়ে, তাহলে কিন্তু নবোদয় বিদ্যালয় সমিতি ধরে নেবে বা নবোদয় বিদ্যালয় জওহর নবোদয় বিদ্যালয় দুর্গাপুর ধরে নেবে যে আপনার ইন্টারেস্ট নেই আপনার বাচ্চাকে নবোদয় ভর্তি করার, তাহলে আপনাকে আর সুযোগ দেবে না, তাহলে ওয়েটিং লিস্টে যারা আছে তাদের কাছে মেসেজ যাবে। তো আপনি যদি 2 তারিখ না পৌঁছান তাহলে নবোদয় স্কুল কিন্তু অটোমেটিক ধরে নেবে যে আপনার ইন্টারেস্ট নেই। ঠিক আছে, তো বলছে যে যদি আপনার ইন্টারেস্ট আছে, আপনি যদি চাইছেন আপনার বাচ্চা নবোদয় বিদ্যালয়ে ভর্তি হোক, তাহলে অবশ্যই 2 তারিখ রিপোর্ট করবেন। ঠিক আছে, অবশ্যই 2 তারিখ কিন্তু আপনারা রিপোর্ট করবেন। এবার আপনি বলতে পারেন যে স্যার আমার তো সব ডকুমেন্ট ফিল আপ হয়নি, আমার তো সব জায়গা থেকে সাইন নেওয়া হয়নি, এখন ভোট চলছে, এখন মানে মানে সমস্ত অফিসারকে তাদের ডিপার্টমেন্টে পাওয়া যাচ্ছে না, তাহলে স্যার কি করব? যতটা হবে, যতটা ফর্ম ফিল আপ হবে সেটা নিয়ে গিয়েও 2 তারিখ রিপোর্ট করবেন যে আমার এতদূর হয়েছে। আর এখন ভোট চলছে, গোটা ওয়েস্ট বেঙ্গল জানে। ঠিক আছে, তো আশা করছি নবোদয় বিদ্যালয় স্কুল এটা বুঝবে আর হয়তো আপনাকে আরো সময় দেবে, আরো 4 দিন 5 দিন আরো 1 সপ্তাহ সময় দিলেও দিতে পারে। মোটামুটি আপনাকে ওই দিন রিপোর্ট থাকতে হবে, তাহলে নবোদয় স্কুল বুঝতে পারবে ইয়েস দ্যাট পার্সন ইজ ইন্টারেস্টেড, উনি চান ওনার সন্তান ভর্তি হোক, তাহলে ওনাকে সময় দেওয়া যেতে পারে। আর আপনি যদি নাই পৌঁছান 2 তারিখ, তাহলে কি ভাববে যে ওনার তাহলে ইন্টারেস্ট নেই, আরো অনেক স্টুডেন্ট লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে ডাকো। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এই ছিল প্রথম পেজে সমস্ত জিনিস বলে দেওয়া আছে যে আপনাকে কি কি নিয়ে যেতে হবে, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। ঠিক আছে, ওকে।
এবার আমি বলবো এক এক করে যেই ফর্মটা, তাহলে এই যে প্রথম পেজটা এটা হচ্ছে ইন্টিমেশন লেটার, এটা হচ্ছে প্রমাণপত্র যে আপনার বাচ্চা নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে। এরপরে আমি বলবো, বলা শুরু করব যে আপনাকে কোথায় কি ভরতে হবে। এটা এবার এটার উপরে আমি অলরেডি প্রতি বছর আমি ভিডিও বানাই, পুরোনো ভিডিও আছে, তাও আমি এখানে সব বলে দিচ্ছি। আচ্ছা, কি করতে হবে? সবার আগে তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলেছে মানে ফটো অফ দ্য স্টুডেন্ট, তাহলে এখানে একটা ফটোগ্রাফ দেবেন, এখানে একটা ফটোগ্রাফ দেবেন, বাচ্চার একটা পাসপোর্ট সাইজ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দেবেন, পুরনো ছবি নয়, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দেবেন। আচ্ছা, এখানে কি বলেছে, টু বি ফিল্ড বাই দ্য প্যারেন্ট ইন দ্য ক্যাপিটাল লেটার্স অনলি। প্যারেন্ট বলেছে মানে প্যারেন্টকেই যে ফিল আপ করতে হবে এরকম কোনো মানে নেই। যদি আপনি ইংলিশে লিখতে পারেন তাহলে ভালো, আর যদি না লিখতে পারেন তাহলে যদি কেউ বাড়িতে এমন আছে যে ইংলিশে লিখতে পারে তাকে দিয়ে লিখিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমার যারা স্টুডেন্ট আর বর্ধমান নবোদয়ে যারা চান্স পেয়েছো, আমি এই যে এখানে যেটা যেটা ফিল আপ করছি, আমি এই যে যা যা লিখবো আমি এই ফরম্যাটটা পাঠিয়ে দেবো গ্রুপে, তো তোমরা দেখে নিবে, তাহলে তোমাদের কাছে একটা মানে ভিডিও দেখে দেখে বারবার আর তোমাকে করতে হবে না, তুমি তাহলে এই ফরম্যাটটা তোমার কাছে থাকবে, তুমি ফোন খুলে খুলে দেখে দেখে বুঝতে পারবে যে কোথায় কি লিখতে হবে। এটা কি অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন, মানে আপনি অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন অ্যাডমিশনের জন্য। ওকে। আচ্ছা, সবার আগে কি দিতে হবে? স্টুডেন্টের নাম। ধরে নিচ্ছি আমার স্টুডেন্টের নাম অনিক মন্ডল, একটা আমি উদাহরণ ধরে নিচ্ছি, ঠিক আছে? অনিক মন্ডল, বা আমি দিচ্ছি অনিক সেনাপতি। আচ্ছা, কি বলেছে? ক্যাপিটাল লেটারে পুরোটা ফিল আপ করতে হবে, তাহলে সবটাই আমি ক্যাপিটাল লেটারে ফিল আপ করবো, ঠিক আছে? আমি লিখছি অনিক সেনাপতি। টাইটেলটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমারই লিখতে পরে অসুবিধা হবে, আমি এটা ছোট করে দিই। অনেক সেন, এটাই সব থেকে ছোট। হ্যাঁ, সুন্দর, অনেক সেন। আচ্ছা, ডেট অফ বার্থ ধরে নিচ্ছি আমার ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ সাপোজ 13 ডিসেম্বর 2014। এটাই তো ছিল আগের বছরের, হ্যাঁ, তো এটাই হচ্ছে ডেট অফ বার্থ। তাহলে এটাকে কথায়ও লিখতে হবে আবার সংখ্যায়ও লিখতে হবে, ঠিক আছে? কথায় লিখি তাহলে এটা, তাহলে কথায় কিভাবে লিখবো? তাহলে 13 ডিসেম্বর 2014, ঠিক আছে? এইভাবে আমি কথায় লিখে দিলাম আমার বাচ্চার ডেট অফ বার্থ। আচ্ছা, এজ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, আপনার বাচ্চার এখন এজ কত, কত বছর, কত মাস, কত দিন। এবার এইটা ক্যালকুলেট করা কিন্তু এত সহজ নয়, অনেকে হিসাব করতে পারবেন না। আমি একটা গুগলে একটা বলে দিচ্ছি, আপনি লিখবেন এজ ক্যালকুলেটর, ঠিক আছে? এজ ক্যালকুলেটর লিখবেন গুগলে, ক্যালকুলেটর, এজ ক্যালকুলেটর লিখবেন, দিয়ে সার্চ করবেন। অনেক এজ ক্যালকুলেটর থাকে, মানে যেখানে আপনি যদি ডেট অফ বার্থটা দিয়ে দেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আপনার বাচ্চার কত বছর, কত মাস, কত দিন সব বলে দেবে। এখানে কি চেয়েছে? ওটাই তো চেয়েছে না? এজ অফ দা এজ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, যেদিন অ্যাডমিশন হচ্ছে মানে আপনি 2 তারিখকে ধরে নেবেন, 2রা এপ্রিল লিখেছে, তো তাহলে 2রা এপ্রিলকে ধরে নিয়ে আপনার বাচ্চার 2রা এপ্রিল 2026-এ, ঠিক আছে? 2রা এপ্রিল 2026 যেদিন আপনি ফর্ম জমা দেবেন স্কুলে গিয়ে, ওই দিন আপনার বাচ্চার বছর, মাস এবং দিন কত সেটা আপনাকে জানতে হবে। কি করবেন? এই এজ ক্যালকুলেটরে আগে কি লিখতে হবে? ডেট অফ বার্থ লিখতে হবে। আমি আমার ক্যান্ডিডেট ডেট অফ বার্থ যেটা সেটা লিখবো। আমি কি লিখেছি? ডিসেম্বর মাসের জন্ম, 12 তারিখের জন্ম, ডিসেম্বর মাসের 12 তারিখের জন্ম, এবং 2014-তে জন্ম, 2014-তে জন্ম, ঠিক আছে? 2014-তে জন্ম, এটা আমার বাচ্চা ডেট অফ বার্থ। আচ্ছা, এজ অ্যাট দ্য ডেট অফ, কোন দিন আপনি ডেটটা জানতে চাইছেন? 2রা এপ্রিল 2026, তাহলে এখানে 2রা এপ্রিল বসাবো, 2রা এপ্রিল বসাবো, তাহলে এপ্রিল, দোসরা, 2রা এপ্রিল 2026, এই তারিখে 2রা এপ্রিল 2026 ওই পার্টিকুলার ডেটে আমার বাচ্চার বয়স কত, কত বছর, কত মাস, কত দিন ক্যালকুলেট করব। দেখুন সব দিয়ে দিবে ডিটেলসে। দেখুন কি দিয়েছে, 11 বছর 3 মাস 21 দিন দিয়েছে। তো এটা দেখে আমি দেখে বসিয়ে দেবো, তাহলে 11 বছর 3 মাস 21 দিন। বুঝতে পেরেছেন কেমন করে আজকের ডেটে আমার বয়স কত বের করতে হয় গুগল থেকে, এই মানে এই ওয়েবসাইটের মাধ্যমে? তাহলে 11 বছর কত, 11 বছর 3 মাস 21 দিন, 11 বছর 3 মাস 21 দিন লিখে দিলাম, হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে ন্যাশনালিটি। নিশ্চয়ই সবাই ইন্ডিয়ান, তাহলে এখানে ইন্ডিয়ান ভরবেন। ওহো, আমি একটা মিস্টেক করে ফেলেছি। এই যে লেখাটা কিন্তু পুরোটাই কিন্তু আপনাকে ক্যাপিটালি লিখতে হবে, পুরোটাই কিন্তু ক্যাপিটালি লিখতে হবে, কারণ বলেই দিয়েছে যে সমস্তটা ক্যাপিটালে ভরতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা মিস্টেক করে ফেলেছি, পুরো ফর্মটা কিন্তু ক্যাপিটালে ফিল আপ করতে হবে। তাহলে কি লিখবো? 13 ডিসেম্বর ডিসেম্বর
2014, সরি 14, ছোট ছোট করে লিখবেন কারণ ক্যাপিটাল লিখলে এমনি বেশি জায়গা লাগে। আচ্ছা, এখানে লিখবো ইন্ডিয়ান, লিখে দিলাম। ওকে। আচ্ছা, এখানে ক্যাটাগরি জানতে চাইছি, এসটি এসসি নাকি ওবিসি। আপনার যেটা থাকবে, যদি জেনারেল তাহলে জেনারেল, আর যদি এসটি এসসি ওবিসি হয় তাহলে ওবিসি। যেমন ধরুন আমি লিখছি হয়তো আমার ক্যাটাগরি এসসি, তাহলে আমি এখানে এসসি, এখানে টিক মারবো আর এখানে এসসি লিখে দেবো। ঠিক আছে, ওকে। নেক্সট, নেম, ফুল নেম অফ দ্য ফাদার, তাহলে এইখানে লিখতে হবে ফুল নেম অফ দ্য ফাদার, বাবার পুরো নাম। ঠিক আছে, ধরে নিচ্ছি আমার যে ক্যান্ডিডেট তার পুরো নাম হচ্ছে অভয় সেন, তাহলে আমি এখানে দিব অভয় সেন, অভয় সেন। ঠিক আছে, ফুল নেম অফ দ্য মাদার। ঠিক আছে, ধরে নিচ্ছি আমার যে ক্যান্ডিডেট তার পুরো নাম হচ্ছে আহ, আহ, সোমা সেন। ছোট ছোট নাম লিখছি যাতে আমার লিখতে সুবিধা হয়, কারণ আমার বহুবার লিখতে হবে। সোমা সেন, ঠিক আছে, তাহলে লিখে দিলাম সোমা সেন। ওকে। অকুপেশন অফ দ্য ফাদার, ঠিক আছে, ধরে নিচ্ছি আমার যে ক্যান্ডিডেট তার অভিভাবক হচ্ছে স্কুল টিচার, তাহলে টিচার লিখবো। যদি বিজনেসম্যান তাহলে বিজনেসম্যান লিখবো। যদি হচ্ছে ডেলি লেবার তাহলে ডেলি লেবার লিখবো, যেটা অকুপেশন সেটা লিখবো। ঠিক আছে, ধরে নিচ্ছি আমি লিখে দিচ্ছি বিজনেসম্যান। ঠিক আছে, আপনার যদি একটা মুদিখানাও থাকে, ছোট পান দোকানও থাকে, তাও এখানে বিজনেস লিখতে হবে। ঠিক আছে, বা শপকিপার লিখে দিই। ঠিক আছে, শপকিপার, শপকিপার মানে হচ্ছে দোকানদার, শপকিপার। ঠিক আছে, আচ্ছা, মান্থলি ইনকাম অফ দ্য ফাদার, এবার হচ্ছে আপনার বার্ষিক আয় কত, আর এটা তো যেটা বলবেন সেটা আপনাকে ইনকাম সার্টিফিকেটও দিতে হবে, বলাই আছে অ্যানেক্সচারে। তাহলে আপনাকে ইনকাম সার্টিফিকেটও দিতে হবে, তাহলে এখানে যেটা অ্যাকচুয়াল সেটা লিখবেন। ধরে নিচ্ছি আমার যে ক্যান্ডিডেট তার প্রতি মাসের আয় হচ্ছে, প্রতি মাসিক আয় হচ্ছে 8,000 করে, তাহলে 12 8 96। ঠিক আছে, তাহলে 96,000। ঠিক আছে, 96,000, মানে মাসিক আয়ের সাথে 12 গুণ করে দেবো, তাহলে বার্ষিক আয় বেরিয়ে যাবে। ওকে, এবার লিখতে হবে অ্যাড্রেস। এবার এইটা আমি আর লিখলাম না, এটা আপনারা সবই আমি এখানে ভরে দিলে কি করে হবে, তাহলে অনেক সময় লেগে যাবে। এই কলমে আপনাকে অ্যাড্রেস ভরতে হবে। ঠিক আছে, মানে প্রথমে লিখতে হবে ভিলেজ, গ্রাম কোথায়, বা যদি শহরে বসবাস করেন তাহলে মানে শহরের নাম লিখবেন। আচ্ছা, ভিলেজ লেখা হয়ে গেল, তারপর পোস্ট অফিস কোথায় সেটা লিখবেন। তারপরে যদি থানা লিখতে চান তাহলে থানা লিখে দিতে পারেন, পিএস পুলিশ স্টেশন কোথায় সেটা লিখে দিতে পারেন। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে যে তারপর হচ্ছে আমার হচ্ছে জেলার নাম, ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ডিস্ট্রিক্টের নাম দিলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনাকে দিবেন পিন নম্বর। এইভাবে আপনি অ্যাড্রেসটা ফিল আপ করবেন। আচ্ছা, নেম অফ দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ডেন্ট, আপনার বাচ্চা লাস্ট যে স্কুলে পড়তো, ঠিক আছে, লাস্ট যে স্কুলে পড়তো সেটা আপনাকে লিখতে হবে। এবার এরকম যদি এরকম সিচুয়েশন হয়, মানে ধরুন ক্লাস 5-এ যে স্কুলে পড়তো সেই স্কুলে এখন ক্লাস 6-এ পড়ছে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার বাচ্চা ক্লাস 5 পর্যন্ত একটা স্কুলে পড়তো, 6-এ অন্য স্কুলে পড়ছে, তাহলে আপনি এখানে কোন স্কুলের নাম লিখবেন, এটা কিন্তু একটা ডাউটের ব্যাপার আছে। তো এই ব্যাপারটা আমিও একটু ডাউটে আছি। আপনার সব থেকে বেস্ট হবে আপনি জায়গাটা ফাঁকা রাখবেন, নবোদয় স্কুলে গিয়ে জেনে নেবেন যেখানে কি ভরবেন। দেখুন, এটা কাদের জন্য সমস্যা নয়, যার বাচ্চা ক্লাস 5-এ যে স্কুলে পড়তো 6-এও এখন সেই স্কুলে পড়ছে, তার জন্য কোনো সমস্যা নেই, একই স্কুল লিখে দিলেন। কিন্তু যদি আপনার বাচ্চা ক্লাস 5-এ একটা স্কুলে পড়তো, 6-এ আবার অন্য একটা স্কুলে পড়ছে, তখন এখানে কিন্তু কোনটা ভরতে হবে এটা একটা ডাউটে আছে। কেন ডাউটে আছে? দেখুন, এখানে যেটা জিজ্ঞাসা করেছে নেম অফ দ্য স্কুল, স্কুল লাস্ট অ্যাটেন্ডেন্ট, এটার মানে হচ্ছে লাস্ট কোন স্কুলে পড়তো। এবার লাস্ট কোন স্কুলে পড়তো মানে তো আপনার বাচ্চা যদি এখন ক্লাস 6-এ পড়ছে, তাহলে ক্লাস 6-এ যে স্কুলে পড়তো সেটা লিখতে হবে। ঠিক আছে, কিন্তু নবোদয় স্কুলে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ক্লাস 3 4 5 এর রেকর্ড নিয়ে, বা ক্লাস 5-এ যে স্কুলে পড়তো সেই স্কুলের রেকর্ড নিয়ে। তো এই জন্য আমি একটা ডাউটে আছি, যেখানে ক্লাস 5-এর লাস্ট, ক্লাস 5-এ যে স্কুলে পড়তো তার নাম লিখতে হবে নাকি ক্লাস 6-এ যে স্কুলে পড়তো তার নাম লিখতে হবে, তো সেটা আপনি একবার জেনে নেবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে ক্লাস ইন হুইচ স্টুডেন্ট ইজ স্টাডিং। ঠিক আছে, আচ্ছা, এইটা দেওয়ার মানে কিন্তু এখানে দাঁড়াচ্ছে, তার মানে হয়তো জানতে চাইছে যে ক্লাস 6-এই কোন স্কুলে পড়ছে, তাহলে আপনি এখান থেকে ক্লাস 6-এর স্কুলের নামই লিখুন। ঠিক আছে, যেটাই হোক আপনি একবার স্কুলে জেনে নেবেন, ওটা সব থেকে বেশি। আমি ধরে নিচ্ছি আপাতত আমার বাচ্চা এখন ক্লাস 6-এ যে স্কুলে পড়ছে সেই স্কুলের নাম জানতে চাইছে। আমার স্কুলের নাম হচ্ছে XYZ, আমার স্কুলের নাম হচ্ছে XYZ। ঠিক আছে, আমি লিখে দিলাম আমার স্কুলের নাম XYZ। আচ্ছা, আমার বাচ্চা ক্লাস 6 এখন যে স্কুলে পড়ছে, ক্লাস ইন হুইচ ইজ স্টাডিং, এখন ক্লাস 6-এ পড়ছে। আর যদি আপনার বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, এপ্রিল টু মার্চ সেশন হয়, তাহলে এখনো ক্লাস 5-এই পড়ছে, তাহলে আপনি এখানে ক্লাস 5 লিখবেন। ঠিক আছে, আর স্কুলের নামটা লিখবেন। মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন, মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন মানে আপনার বাচ্চা কোন ভাষায় পড়াশোনা করে স্কুলে, বাংলা ভাষায় নাকি ইংরেজি ভাষায়। যদি বেঙ্গলি তাহলে বেঙ্গলি লিখবেন। ঠিক আছে, অবশ্যই পুরোটা ইংলিশে লিখবেন, বেঙ্গলি। আর যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাহলে ইংলিশ লিখবেন, যেটা যেই রকম মিডিয়ামে পড়ে সেই রকম লিখবেন। ঠিক আছে, ওকে। রেজাল্ট অফ দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন, রেজাল্ট অফ দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন, লাস্ট যে অ্যানুয়াল এক্সামটাও দিয়েছে তার রেজাল্ট কত,
রেজাল্ট মানে কত পেয়েছে, 100-র মধ্যে বা কতর মধ্যে কত পেয়েছে, তো সেটা লিখবেন। ধরে নিচ্ছি আমি সে 600 পরীক্ষা হয়েছিল, 600 পরীক্ষার মধ্যে 535 পেয়েছে, তাহলে আপনি এরকম লিখবেন 535, ঠিক আছে, আউট অফ আউট অফ 600, মানে 600-র মধ্যে 535 পেয়েছে। এবার 600-র মধ্যে যদি 535 পাই, কত পার্সেন্ট সেটা আপনি এখানে বসাবেন। আমি ধরে নিচ্ছি, কথার কথা বলছি, 93%, তাহলে আপনি এখানে 93% বসিয়ে দিবেন, কারণ বলেছে পার্সেন্টেজ অফ দ্য মার্কস, বসিয়ে দিলেন। ওকে। আচ্ছা, ওয়েদার স্কুল ইজ রেকগনাইজড, আপনার বাচ্চার স্কুল কি রেকগনাইজড? এখানে তো আপনার নো বলার কোনো, মানে নট রেকগনাইজড বলার তো কোনো জায়গাই নেই, কারণ ফর্ম ফিল আপ করার সময় আপনি বলেছেন যে আপনার বাচ্চার স্কুল রেকগনাইজড, তাই ওর ফর্ম ফিল আপ হয়েছে, না তো ফর্ম ফিল আপই হতো না। তাহলে অবশ্যই আপনি এখানে রেকগনাইজড ভরবেন। আর যদি আপনার বাচ্চা স্কুল রেকগনাইজ না হয়, তাহলে এসআই তো ওটা বলে দেবে, আর আপনার বাচ্চা কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। রেকগনাইজ, এখানে আপনাকে রেকগনাইজ ভরতেই হবে, ঠিক আছে। এখানে জিজ্ঞাসা করেছে, আপনাকে ভরতেই হবে রেকগনাইজ, নাহলে আপনার বাচ্চার তো ফর্ম ফিল আপই হতো না, আপনার বাচ্চা তো পরীক্ষায় বসতেই পারতো না। এটা তো একটা ওয়ান অফ দ্য মেন কন্ডিশন ফর্ম ফিল আপ করার জন্য, মানে নবোদয় বিদ্যালয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য, যেটা আপনি 2025-এর জুন, জুলাই বা আগস্ট মাসে করেছেন, তখনই ফর্ম ফিল আপ করার সময় এটা জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বাচ্চা স্কুল রেকগনাইজ তো। তখন আপনি ইয়েস করেছেন বলেই আপনি ফর্ম ফিল আপ করতে পেরেছেন, আপনার বাচ্চা পরীক্ষা দিয়েছে আর নাম বেরিয়েছে। এখানে নট রেকগনাইজড বলে দিলে তো কোনো গল্পই নেই, আগেই ফর্ম রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে রেকগনাইজড। ওকে। ক্লাস টু হুইচ অ্যাডমিশন ইজ শর্ট ফর, আপনি কোন ক্লাসে ভর্তি করাতে চাইছেন, ঠিক আছে, কোন ক্লাসে ভর্তি করাতে চাইছেন, ঠিক আছে। তো আপনি এখন অবশ্যই ক্লাস 6 লিখবেন, যে আপনি আপনার বাচ্চাকে ক্লাস 6-এ ভর্তি করতে চাইছেন নবোদয় স্কুলে। আচ্ছা, ওয়েদার টিসি ইজ অ্যাটাচড, আপনি কি টিসি অ্যাটাচ করেছেন? এই যে বললাম টিসির ব্যাপারটা, আপাতত এই জায়গাটা আমার মতে এখানে ফাঁকা রাখা ভালো, বা আপনি একবার নবোদয় বিদ্যালয় স্কুলের সাথে একবার কথা বলে নিন, যদি আপনার কাছে স্কোপ আছে, ঠিক আছে। আর না হলে আমি বলবো টিসিটা একদম লাস্ট দিনে অ্যাপ্লাই করবেন। তো টিসির ব্যাপারটা আমি আগে যা বলার বলে দিয়েছি কিন্তু, হ্যাঁ। তো টিসির এই যে কলামটা, ওয়েদার টিসি ইজ অ্যাটাচড, নাম্বার অফ দ্য টিসি এন্ড ইস্যু ডেট, তো এই যে দুটো 14 নম্বর এবং 15 নম্বর, এটা আপনি আপনার উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে। আপনি কিভাবে টিসির ব্যাপারটা দেখবেন সেটা আপনার উপরে ছেড়ে দিলাম। আর যদি টিসি আপনার অ্যাপ্লাই হয়ে গেছে, তাহলে টিসি হচ্ছে নম্বর, ডেট থাকবে, সেটা আপনাকে এখানে ভরতে হবে। নেক্সট হচ্ছে মাদার টাং, আপনার বাচ্চার মাতৃভাষা কি? মাতৃভাষা, মাদার টাং, ছোটবেলা থেকে কোন ভাষা, আপনার বাড়িতে কোন ভাষায় কথা হবে, আপনারা বাড়িতে কোন ভাষায় কথা বলেন। যদি আপনারা বাংলায় কথা বলেন, তাহলে আপনারা এখানে বেঙ্গলি লিখবেন, যে মাতৃভাষা বাংলা। যদি হিন্দিতে বাড়িতে কথা বলেন, তাহলে হিন্দি লিখবেন। আশা করছি এখানে ইংলিশে কেউ কথা বলে না, আর যদি ইংলিশে কথা বলেন, তাহলে ইংলিশ লিখবেন, যেটা আপনার মাদার টাং, আপনার বাচ্চার যেটা মাতৃভাষা, সেটা আপনি লিখবেন। নেক্সট হচ্ছে হোম টাউন, হোম টাউনের নাম। এবার আপনি এখানে হোম টাউন মানে টাউন দিতে পারেন, যদি আপনার বাড়ি তো টাউনে নয় গ্রামে, তাহলে এখানে গ্রামের নাম দিবেন, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি আমার যে বাচ্চা, তার হচ্ছে হোম টাউনের নাম এবিসি, আমি হোম টাউনের নাম এবিসি লিখে দিলাম, আপনার যেটা আপনি সেটা লিখবেন। ওকে। নেক্সট হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ডেট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন নম্বর, আই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড by me in respect of my word dash are correct and I would not demand any change in the future. Date of application admission number, এটা খুব সম্ভবত আপনাকে নবোদয় স্কুল থেকে দেবে, এখন আপনাকে এটা ফিল আপ করতে হবে না। দেখুন যেগুলো ফাঁকা, এই যে দেখুন, এখানে তো আর অন্য কারো তো কোনো অফিসারের সাইন তো লাগছে না, তাহলে আপনার যেখানে সাইনের ব্যাপারগুলো আছে, ওখানে যদি কোনো ডিটেলস আপনি ভরতে না পারেন, বুঝতে না পারেন, তো সেটা যেদিন আপনি 2 তারিখ 2রা এপ্রিল যখন যাবেন, সেই দিন আপনি জেনে ভরে দেবেন, চাপের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এটা আমার যতদূর মন বলছে, ডেট অফ অ্যাপ্লিকেশন মানে এটা এটা আপনাকে নবোদয় স্কুল দেবে, বা হয়তো নবোদয় স্কুল নিজেই ভরে দেবে, অ্যাডমিশন নম্বর নবোদয় স্কুল নিজেই ভরবে এটা, ঠিক আছে। আপনি এখানে একটা সাইন করে দেবেন, ঠিক আছে। যদি বাবা সাইন করেন, তাহলে বাবা, মা সাইন করলে মা, এরকম শর্ট সাইন নয়, ফুল সিগনেচার সাইন করবেন। যেমন যদি আমার নাম শান্তনু মান্না, তাহলে আমি শান্তনু মান্না লিখবো। আমার, সরি, আমার যে ক্যান্ডিডেট, তার বাবার নাম তো অভয় সেন, তাহলে উনি অভয় সেন লিখবেন, ঠিক আছে, অভয় সেন, অভয় সেন। ব্যাস, হয়ে গেল, সাইন সিগনেচার হয়ে গেল, তাহলে প্রথম পেজটা কমপ্লিট হয়ে গেল। ওকে। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেটস ডিটেলস ফর্ম, ঠিক আছে। এই জিনিসটা থাকবে স্কুলের সমস্ত হাউস মাস্টারদের কাছ থেকে, আমার কাছে বা স্কুলে। এখানে আমরা মানে বাচ্চার ডিটেলস জানতে চাইছি, তাহলে এখানে আপনি বাচ্চার নাম লিখবেন। আমার বাচ্চার নাম হচ্ছে অনিক মন্ডল, তাহলে আমি অনিক মন্ডল, সরি, অনিক সেন, তাহলে আমি এখানে অনিক সেন লিখলাম। সেক্স, যেহেতু আমার এটা আমার ক্যান্ডিডেট বয়, তাহলে বয় লিখবো বা মেল লিখবো, ঠিক আছে, বয় লিখবো বা মেল লিখবো। যদি মেয়ে হয়, তাহলে গার্ল লিখবো বা ফিমেল লিখবো, ঠিক আছে। ক্যাটাগরি, ক্যাটাগরি বলতে এসটি, এসসি না ওবিসি সেটা লিখতে হবে, ঠিক আছে। আমার তো ক্যান্ডিডেট ছিল এসসি, তাহলে আমি এখানে এসসি লিখে দিচ্ছি, ঠিক আছে। আধার নম্বর, আধার নম্বর জানতে চাইছে, যেটা আধার নম্বর সেটা ভরবেন, ঠিক আছে। 12 ডিজিটের যে আধার নম্বর, সেটা আপনি ভরবেন, 12 ডিজিটের আধার নম্বর, ঠিক আছে, ওইটা ভরবেন এখানে আপনি। আচ্ছা, ডেট অফ বার্থ সেম, আপনাকে হচ্ছে প্রথমে কত, ডেট, মান্থ আর ইয়ার। আচ্ছা, ডেট, মান্থ এন্ড ইয়ার মানে আপনাকে এইভাবে জানতে চেয়েছে, এই যে এই ফর্মেটে জানতে চেয়েছে, ডেট, মান্থ এন্ড ইয়ার, 13/12/2014, তাহলে আপনি ওটাই ওখানে বসাবেন, 13/12/2014।
13/12/2014। আপনার বাচ্চা যেটা ডেট অফ বার্থ সেটা আপনি এখানে বসাবেন, আবার এটাকে কথায়ও লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখন আর লিখলাম না, যেটা আপনার ডেট অফ বার্থ সেটা আপনি কথায় লিখবেন। ফাদার্স নেম, এখানে তাহলে বাবার নাম লিখতে হবে। আমি আর এগুলো আর বারবার লিখছি না, রিপিটেটিভ যেগুলো আমি আর লিখছি না, ঠিক আছে? বাবার নাম লিখতে হবে। নেম অফ দ্য গার্জেন ইফ ফাদার নট অ্যালাইভ, যদি বাবা বেঁচে নেই তাহলে নেম অফ দ্য গার্জেন, মানে বাবার অনুপস্থিতিতে তাহলে অভিভাবক কে? যদি মা তো মা, যদি কাকু তো কাকু, যদি জেঠু তো জেঠু, যদি পিসি তো পিসি, মাসি তো মাসি, মামা তো মামা। যিনি বাবার অনুপস্থিতিতে যিনি অভিভাবক আছেন তার নাম এখানে লিখতে হবে, এবং তার রিলেশনশিপ কি ক্যান্ডিডেটের সাথে। যদি আমি কথার কথা বলছি, হয়তো বাবা বেঁচে নেই, ঠিক আছে? বাবা বেঁচে নেই, তাহলে বাবা অভিভাবক নয়, তাহলে মা অভিভাবক, তাহলে মা এখানে তার নাম লিখবে, ঠিক আছে? মা এখানে তার নাম লিখবে, এবং এখানে তার সাথে ক্যান্ডিডেটের সম্পর্ক কি? মা ছেলের সম্পর্ক, তাহলে উনি এখানে লিখবেন মাদার, মাদার্স মাদার, ঠিক আছে? উনি লিখবেন মাদার, ঠিক আছে? এবার আমি ধরে নিচ্ছি যে দাদু, দাদু ঠাকুরদা উনি হচ্ছে অভিভাবক, তাহলে ঠাকুরদার নাম এখানে হবে, এবং উনি এখানে লিখবেন গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন, ঠিক আছে? মানে বাবার অনুপস্থিতিতে যিনি অভিভাবক আছেন তার নাম, এবং ওনার সাথে বাচ্চার কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখতে হবে। ওকে, ডিটেলস অফ দ্য এডুকেশন, ক্যান্ডিডেট এডুকেশন, বাচ্চার ক্লাস 5 এর ডিটেলস জানতে চাইছে। প্রথমে এখানে নেম অফ দ্য স্কুল দিতে হবে, মানে আপনার বাচ্চা ক্লাস 5 এ যে স্কুলে পড়তো সেই স্কুলের নাম লিখবেন। আমি লিখে দিচ্ছি XYZ, আপনার বাচ্চা যেটা স্কুলের নাম সেটা লিখবেন। মান্থ অ্যান্ড ইয়ার অফ অ্যাডমিশন ইন দ্য স্কুল, যদি আপনাদের জানুয়ারি মাসে অ্যাডমিশন হয়, মানে জানুয়ারি টু ডিসেম্বর সেশন হয়, তাহলে আপনার নিশ্চয়ই মান্থ জানুয়ারি হবে, ঠিক আছে? আর ক্লাস 5 এ কোন বছর ভর্তি হয়েছে? নিশ্চয়ই 2025 হবে, তাহলে জানুয়ারি 2025 লিখবেন। আর যদি আপনার বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তাহলে আপনি এখানে কি লিখবেন? নিশ্চয়ই আপনি এপ্রিল লিখবেন, ঠিক আছে? আপনি নিশ্চয়ই এখানে এপ্রিল লিখবেন, এপ্রিল 2025 লিখবেন। আচ্ছা, এবার যদি যদি ডিসেম্বরের সেশন শেষ হয় তাহলে ডিসেম্বর 2025 লিখবেন, আর যদি মার্চের সেশন শেষ হয় তাহলে মার্চ 2026 লিখবেন, ঠিক আছে? মান্থ, মান্থ অ্যান্ড ইয়ার লিখতে হবে। ভিলেজ অফ দ্য স্কুল, আপনার বাচ্চা ক্লাস 5 এ যে স্কুলে পড়ছে সেটা কোন গ্রামে অবস্থিত সেটা লিখবেন। আমি এখানে PQR লিখে দিচ্ছি। আপনার বাচ্চা যে মানে ক্লাস 5 এ যে স্কুলে পড়তো সেটা যেই গ্রামে, সেই গ্রামের নামটা লিখবেন। এখানে ব্লক লিখতে বলেছে, সেম আপনার বাচ্চা ক্লাস 5 এ যে স্কুলে পড়ে তার সেই সেই স্কুলটা যেই ব্লকে, সেই ব্লকের নামটা লিখবেন। এবার এই ডিটেলস গুলো আপনি যদি জানেন না, তাহলে কোনো না কোনো কাজে আপনাকে তো নিশ্চয়ই স্কুলে যেতে হবে। ক্লাস 5 এ যে স্কুলে পড়তো সেই স্কুলে তো যেতে হবে, তাহলে সেই স্কুলে গিয়ে ওই অফিসে যারা বসেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, যে মানে যে ক্লার্কের পজিশনে যিনি থাকেন, বা দপ্তরি কাজ যারা করেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলে দেবেন, ঠিক আছে? ব্লক লিখে দিলেন। আচ্ছা, ডিস্ট্রিক্ট লিখে দিলেন। আপনার বাচ্চা, আপনার বাচ্চা ক্লাস 5 এ যে স্কুলে পড়ছে সেই স্কুলের ডিস্ট্রিক্ট, অবশ্যই আপনার যেটা জেলা সেটা আপনি লিখবেন। আর ইট ইজ রেকগনাইজড অর নট, ওই যে বললাম এখানে আপনাকে রেকগনাইজড লিখতেই হবে, না লিখলে তো বাচ্চা ফর্ম, তো আপনি ফর্মটা ফিল আপ করলেন কি করে? সব থেকে বড় প্রশ্ন তো এটা। এখানে আপনাকে রেকগনাইজড লিখতেই হবে, আর যদি রিকগনাইজড নয় তাহলে অ্যাডমিশন তো ক্যান্সেল হবেই। আচ্ছা, রেজাল্ট অফ দ্য লাস্ট এক্সামিনেশন, আবার রেজাল্ট জানতে চেয়েছে। আমি কত লিখেছিলাম? 535 না? তাহলে 535 আউট অফ 600। আপনার বাচ্চা যেটা হবে সেটা আপনি লিখবেন। পার্সেন্টেজ কত লিখেছিলাম? 93%, তাহলে আপনি 93% লিখে দিবেন, যেটা হবে সেটা আপনি লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার কি চেয়েছে? সার্টিফিকেট বাই দ্য প্যারেন্ট অর গার্জেন, এবার সার্টিফিকেট দেবে বাবা বা অভিভাবক, ঠিক আছে? কি সার্টিফাই করছে? Certified that information given in the admission format from serial number 1 to 9 are true to my knowledge, মানে এর আগের পেজে যে অ্যাডমিশন ফর্মটা ছিল 1 টু কত সিরিয়াল নম্বর বললো? এক মিনিট। 1 টু 9, সিরিয়াল নম্বর 1 টু 9, মানে 1 টু 9 বলতে তো এটাই বোঝাচ্ছে, এই যে 1 থেকে শুরু করে আগের পেজে যে 1 টু 9, আগের পেজে যে 1 টু 9 এ আপনি যা যা ভরেছেন সমস্তটা আপনি সঠিক ভরেছেন। ওটা আপনি বলে দিচ্ছেন, মানে সাইন করে বলছেন যে হ্যাঁ, আগের পেজে আমি যা যা ভরেছি সব ঠিক। দিয়ে যে বাবা সে সাইন করবেন, অভিক সেন সাইন করবেন, ঠিক আছে? যে হ্যাঁ, যা যা আমি ভরছি সব ঠিক ভরছি, আমার দায়িত্ব এগুলো সব ঠিক ভরছি। আচ্ছা, এবার সার্টিফিকেট বাই দ্য হেড অফ দ্য স্কুলস, ঠিক আছে? এবার ক্লাস 5 এ আপনার বাচ্চা যেই স্কুলে পড়তো সেই স্কুলের হেডমাস্টারের কাছে যেতে হবে। যদি আপনার বাচ্চা ক্লাস 5 এ যে স্কুলে পড়তো ক্লাস 6 এ সেই স্কুলেই পড়ছে, তাহলে একই হেডমাস্টার। আর যদি আপনার বাচ্চা ক্লাস 5 এ একটা স্কুলে পড়তো, ক্লাস 6 এ আলাদা স্কুলে পড়ছে, তাহলে এখন ক্লাস 6 এর হেডমাস্টার নয়, ক্লাস 5 এ যে স্কুলে পড়তো সেই স্কুলের হেডমাস্টার, বলেই দিয়েছে ক্লাস 5, ঠিক আছে? তো ক্লাস 5 এ যে স্কুলে পড়তো সেই স্কুলের হেডমাস্টারের কাছে যেতে হবে, ঠিক আছে? সার্টিফাইড দ্যাট দি ইনফরমেশন গিভেন ইন দ্য অ্যাডমিশন ফরম্যাট অ্যাবাউট দ্য মাস্টার, মানে এখানে ক্যান্ডিডেটের নাম হবে। আমার ক্যান্ডিডেটের নাম কি? আমার ক্যান্ডিডেটের নাম প্রথম কথা, অ্যাকচুয়ালি এটা আপনার ভরার জায়গা নয়, এটা স্কুল ভরে দেবে, আপনাকে ভরতে হবে না। তো আমি বলে দিচ্ছি কোথায় কি ভরতে হবে। এখানে ক্যান্ডিডেটের নাম হবে, ঠিক আছে? যেমন আমার ক্যান্ডিডেটের নাম কি কি ছিল? অনিক সেন, তাহলে এখানে অনিক সেনের নাম হবে।
অনেক সেনের নাম হবে, ঠিক আছে। ফ্রম সিরিয়াল নাম্বার 1 to 9, এই যে আগের পেজে যে সিরিয়াল নাম্বার 1 to 9 এ আপনারা যা ডিটেলস ভরেছেন, এই যে স্কুলের সব, এখানে যা যা ডিটেলস ভরেছেন সব কারেক্ট। এটা মানে শুধু আপনিও বলছেন, আবার স্কুলও বলছে, দুজনের কাছ থেকেই আমাদের স্কুল কনফার্ম করাচ্ছে যে হ্যাঁ সব ঠিক আছে ডেটা, ঠিক আছে। তো এটা সব স্কুল ফিল আপ করবে, আপনাকে ভরতে হবে না, এগুলো সব স্কুলের দায়িত্ব, ঠিক আছে। আপনাকে এগুলো ফিল আপ করতে হবে না, এগুলো স্কুলের দায়িত্ব। কারণ স্কুল তার নাম লিখবে, ইন্ডেক্স নাম্বার লিখবে, অ্যাফিলিয়েশন নাম্বার লিখবে, এগুলো স্কুল করবে, এগুলো আপনার নয়। তো কোন স্কুল? আপনার বাচ্চা ক্লাস 5-এ যে স্কুলে পড়তো সেই স্কুল। ওকে, অনেকক্ষণ ধরে কথা বলছি, আমি একটু জল খাই। আচ্ছা। টানা 45 মিনিট বকলাম, গলা ধরে গেল। নেক্সট, নেম অফ দ্য ক্যান্ডিডেট। আচ্ছা, এখানে কি এটা আবার কিসের ফর্ম? সোশিও ইকোনমিক ডেটা অফ দ্য প্যারেন্টস, মানে আপনাদের আর্থিক অবস্থা, আর্থিক এবং সামাজিক অবস্থা কেমন সেটা জানতে চাইছে। কিভাবে? নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে। আমি আর বারবার তাহলে একই জিনিস রিপিট করছি না, হ্যাঁ। এখানে ক্যান্ডিডেটের নাম হবে, এখানে বাবার নাম হবে, এখানে এখানে তাহলে ক্যান্ডিডেটের নাম, এখানে বাবার নাম, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাদের যেটা অ্যাড্রেস সেটা আপনারা এখানে ভরবেন, ঠিক আছে। আবার প্রেজেন্ট অ্যাড্রেস চাইছে, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস ভরবেন। মানে এরকম হতেই পারে যে আপনার বাড়ি এক জায়গায় কিন্তু থাকেন অন্য জায়গায়, মানে ধরুন কাজের সূত্রে অন্য জায়গায় আছেন, ভাড়াটে বাড়িতে আছেন, কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস বা যত চিঠি যায় সব অন্য ঠিকানায়, আপনি আগে যেখানে থাকতেন সেখানে যায়। তাহলে যদি দুটো অ্যাড্রেস হয় তাহলে দুটো অ্যাড্রেস ভরবেন, আর যদি একটাই অ্যাড্রেস হয় তাহলে একই অ্যাড্রেসকে দুবার লিখে দেবেন। আর এখানে ফোন নাম্বার দিতে বলেছে, বা আপনি একই অ্যাড্রেস দুবার না লিখে এখানে করে ডু লিখে ছেড়ে দিতে পারেন, তাহলে বুঝতে পারবে যে উপরে যেটা সেম। আচ্ছা, নেক্সট হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেবেন আপনি এখানে। আমি বলবো দুটো ফোন নাম্বার দিয়ে রাখুন, কোনো কোনো সময় যদি দরকার পড়ে বাবা মা দুজনকে যাতে স্কুল যোগাযোগ করতে পারে, দুটো ফোন নাম্বার দিয়ে রাখবেন, একটা বাবার একটা মায়ের, যদি দুটো ফোন নাম্বার থাকে। আর যদি একটা থাকে তাহলে একটা দেবেন। নেক্সট হচ্ছে সেক্স, ক্যান্ডিডেটের জেন্ডার জানতে চাইছে, ছেলে না মেয়ে, যদি বয় তো বয়, গার্ল তো গার্ল, যেটা হবে ভরবেন। ক্যাটাগরি যেটা আপনার আছে, এসটি এসসি ওবিসি যেটা আছে ভরবেন। বললাম না অনেক জিনিস একই আছে, বারবার রিপিটেটিভলি আপনাকে ভরতে হবে, প্রায় সব জিনিস সেম। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন, বাবার কোয়ালিফিকেশন কি, বাবা যদি মেট্রিক পাস কি এইচএস পাস কি গ্রাজুয়েশন, যেটা আপনার মানে বাবা, ক্যান্ডিডেটের যে বাবা তার শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে। আমি ধরে নিচ্ছি আমার যে ক্যান্ডিডেট উনি হচ্ছে এইচএস পাস, তাহলে আমি এখানে এইচএস লিখে দিলাম, ঠিক আছে। হায়ার সেকেন্ডারি বা এইচএস লিখে দিলাম। আচ্ছা, মায়ের কোয়ালিফিকেশন কি? ধরে নিচ্ছি মা হচ্ছে গ্রাজুয়েশন করেছে, তাহলে মায়ে লিখে দিলাম গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন, ঠিক আছে। গ্রাজুয়েশন আবার কিসে? তাহলে লিখে দেবো, সাপোজ হচ্ছে এমএসসি ইন ম্যাথস, তাহলে আমি এখানে লিখে দিলাম এমএসসি ম্যাথ, লিখে দিলাম, ঠিক আছে। দুটো আমি যেটা কোয়ালিফিকেশন, বাবা মায়ের যেটা কোয়ালিফিকেশন সেটা লিখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অকুপেশন, বাবা মায়ের অকুপেশন, বাবার পেশা কি মায়ের পেশা কি। ধরে নিচ্ছি আমার ক্যান্ডিডেট তার বাবা হচ্ছে শপকিপার, তাহলে আমি এখানে শপকিপার লিখে দিলাম। এবার আমার যে ক্যান্ডিডেট তার মা হচ্ছে হাউস ওয়াইফ, মানে বাড়িতে থাকেন, ঠিক আছে, তাহলে এখানে লিখবো হাউস ওয়াইফ। আর যদি মা যদি কোনো কাজ করেন, কোনো মানে কোনো কাজের সাথে যুক্ত আছেন, তাহলে উনি সেখানে এটা লিখবেন। যদি উনি বিউটি পার্লার চালান তাহলে বিউটি পার্লার, বা যদি উনি হচ্ছে টেলার মেশিন চালান তাহলে টেলার, যদি উনি টিচার তাহলে টিচার লিখবেন, যদি কোনো সরকারি দপ্তরে কাজ করেন, মোটামুটি যেটা ওনার পেশা ওটা লিখবেন, ঠিক আছে। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে ইয়ারলি ইনকাম, বাৎসরিক আয়। এবার বাবা যদি যদি বাবা ইনকাম করে তাহলে বাবার ইনকাম এখানে লেখা হবে, যদি মা ইনকাম করে মা কত ইনকাম করে সেটা এখানে লিখতে হবে, কত ইয়ারলি ইনকাম বছরে, মাসে যেটা করে তার সাথে 12 গুণ করে এখানে বসাতে হবে। ওকে, নাম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং দ্য ফাদার মাদার, বাবা মাকে ধরে বাড়িতে কজন মেম্বার আছে। এবার যদি আপনাদের নিউক্লিয়ার ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি মানে হচ্ছে শুধু বাবা মা আর সন্তান। এবার একটা সন্তান হলে তাহলে বাবা মা তো আছেই, তার সাথে একটা সন্তান যদি হয় তাহলে 3 জনের ফ্যামিলি, যদি আরেকটা বাচ্চা আছে তাহলে 4 জনের ফ্যামিলি। এবার যদি হচ্ছে আপনারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, মানে দাদু আছে, ঠাকুমা আছে, পিসি আছে, কাকা আছে, জ্যাঠা আছে, তাদের বাচ্চা আছে, তাদের বউ আছে, তাহলে এখানে যতজন ফ্যামিলি মেম্বার সেখানে নাম্বারটা আপনাকে লিখতে হবে। 3 তো 3, 4 তো 4, 8 তো 8, 10 তো 10, যেটা আপনার হবে সেটা আপনাকে লিখতে হবে। আচ্ছা, রুট অফ দ্য স্কুল ফ্রম দ্য স্টুডেন্ট হোম, ডিস্টেন্স, ফেয়ার অ্যান্ড নেচার অফ দ্য ট্রান্সপোর্ট। আপনার বাড়ি থেকে নবোদয় বিদ্যালয়ের পুরো রুটটা জানতে চাইছে, কোন রুটে আপনারা নবোদয় স্কুলে আসেন, ঠিক আছে। তো আপনার রুটের নামটা লিখতে হবে, আপনি কোন রাস্তা দিয়ে যান, ঠিক আছে। তারপরে আপনার ডিস্টেন্স কত, আপনার বাড়ি থেকে নবোদয় স্কুলের ডিস্টেন্স কত, এটা তো গুগল ম্যাপে চেক করতে পারবেন। আপনার বাড়ি থেকে গুগল ম্যাপে ডিস্টেন্স আপনি না জেনে আপনার বাচ্চা নিশ্চয়ই জানবে, বাড়িতে কেউ না কেউ জানবে, গুগল ম্যাপে ডিস্টেন্স দেখে নেবেন। আপনার বাড়ি থেকে আপনার বাড়ি থেকে নবোদয় বিদ্যালয় জেএনভি দুর্গাপুরের দূরত্ব কত দেখে নেবেন। আচ্ছা, ফেয়ার কত, ঠিক আছে। ফেয়ার মানে ভাড়া কত লাগে, যদি 200 টাকা লাগে 200, 100 টাকা লাগলে 100, যেটা লাগে সেটা আপনি লিখবেন। আমি লিখে দিচ্ছি এখানে 100 টাকা লাগে, ঠিক আছে। আর নেচার অফ ট্রান্সপোর্ট, কি ট্রান্সপোর্ট আছে, মাধ্যম, যাতায়াতের মাধ্যম কি আছে, যদি বাস আছে তাহলে বাস, ট্রেন আছে ট্রেন, অটো আছে অটো, যেটা আছে। আর আপনার যদি 4 চাকা 2 চাকা 4 চাকায় যাতায়াত করেন তাহলে সেটা লিখবেন, মোটামুটি যেটা সেটা আপনি লিখে দিলেন। নেম নেক্সট হচ্ছে ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এনি টু রিলেটিভস নিয়ার বাই স্কুল হোম
parent may authorize to meet their ward name and address. আপনি হয়তো নবোদয় স্কুল থেকে প্রায় 100, আপনার বাড়ি হচ্ছে নবোদয় স্কুল থেকে প্রায় 100 কিলোমিটার দূর কি 70 কিলোমিটার দূর, তাহলে আপনার পক্ষে হুটহাট করে নিশ্চয়ই বাচ্চার সাথে দেখা করতে আসা সম্ভব নয়। এবার আপনি যদি চান, অভিভাবক যদি চায় অন্য আরো দুজন অভিভাবক হিসেবে দেখাতে পারে যে আমি যদি না আসতে পারি তো বাচ্চার মাসি থাকে মানে দুর্গাপুরে, তো মাসি মাঝে মাঝে এসে দেখা করবে, আর ওর এক জেঠু থাকে, তাহলে সে জেঠু এসে দেখা করবে। তবে আপনি চাইলে সেই দুজন রিলেটিভের নাম আপনি এখানে লিখতে পারেন এবং তার সাথে বাচ্চার কি সম্পর্ক এবং তাদের অ্যাড্রেস সব আপনাকে এখানে লিখতে হবে। বুঝতে পেরেছেন? বাচ্চা মানে অভিভাবক মানে কি, মা বাবাকে অভিভাবক বোঝায়। মা বাবা ছাড়াও যদি মা বাবা বাদে যদি অন্য কেউ বাচ্চার সাথে দেখা করতে পারে, আপনি পারমিশন দিতে চান। দেখুন, নবোদয় স্কুল তো রেসিডেন্সিয়াল স্কুল, যে কেউ এসে আপনার বাচ্চার সাথে দেখা করতে পারবে না, ঠিক আছে? অথরাইজেশন থাকতে হবে। তাহলে পেরেন্টস, অভিভাবক, বাচ্চার যে মা বাবা, ওনারা চাইলে আরো দুজনকে এরকম আপনি পারমিশন দিতে পারেন যে ওনারা চাইলে যখন খুশি বাচ্চার সাথে গিয়ে দেখা করতে পারেন। তাহলে নবোদয় স্কুল জানবে যে আপনার বাচ্চার সাথে কে কে দেখা করতে পারে। আপনার বাচ্চার সাথে বাচ্চার মা বাবা আর দুজন অভিভাবক আছে, টোটালি 4 জন দেখা করতে পারে। আর কেউ যদি এসে বলে আমি দাদা হই, কাকা হই, জ্যাঠা হই, পিসি হই, কাউকে দেখা করতে দেবে না নবোদয় স্কুল। ঠিক আছে? ওকে। নেক্সট, এখানে বাবাকে সিগনেচার করতে হবে, এখানে মাকে সিগনেচার করতে হবে, এখানে বাবাকে সিগনেচার করতে হবে, সিগনেচার করবেন। নেক্সট নেক্সট হচ্ছে আন্ডারটেকিং বাই ফাদার অ্যান্ড গার্জেন। যদি বাবা, তাহলে বাবা আন্ডারটেকিং দেবে, যদি মা, তাহলে মা আন্ডারটেকিং দেবে। কিসের আন্ডারটেকিং চাইছে এখানে? এটাই আন্ডারটেকিং চাইছে, মানে অনেকগুলো কন্ডিশন বলে দেওয়া আছে যে এই জিনিসগুলো কিন্তু হবে নবোদয় স্কুলে, তো আপনি কিন্তু প্রিপেয়ার থাকবেন, পরে বলবেন না যে আমি জানতাম না। ঠিক আছে? যেমন কি বলেছে, আই, শ্রী, শ্রীমতী। ঠিক আছে? এখানে কি কার নাম হবে? এখানে বাবা বা মায়ের নাম হবে। ঠিক আছে? এখানে আমি ফাদার লিখে দিচ্ছি। ঠিক আছে? এখানে বাবা বা মায়ের নাম হবে। বাবা, যদি বাবা আছেন বাবা। ঠিক আছে? বাবা আছে বাবা। যদি মা আছে মা। যদি অন্য কোনো রিলেটিভ তার হচ্ছে মানে বাচ্চার দায়িত্ব নিয়েছে, তাহলে তার নাম হবে, এখানে তার নাম হবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে এখানে তাহলে বাবা বা মা, সে উনি আন্ডারটেকিংটা দিচ্ছেন, তাহলে ওনার নাম সবার আগে। তারপরে এখানে কি লিখতে হবে যে তার সাথে সম্পর্ক কি। যদি ফাদার, তাহলে ফাদারে টিক মারবে, যদি মাদার তাহলে মাদারে টিক মারবে, যদি গার্জেন তাহলে গার্জেনে টিক মারবে, অন্য অভিভাবক যদি হয়। অফ মাস্টার অ্যান্ড মিস, এরপরে ক্যান্ডিডেটের নাম হবে, এরপরে ছাত্র বা ছাত্রীর নাম হবে। ঠিক আছে? যে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে তার নাম হবে। নেক্সট হচ্ছে ভিলেজ, মানে যিনি আন্ডারটেকিং দিচ্ছেন, বাবা বা মা বা অন্য অভিভাবক কেউ যদি আন্ডারটেকিং দিচ্ছেন, তো তার গ্রামের নামটা এখানে বসাতে হবে, তার গ্রামের নামটা এখানে বসাতে হবে, তার ভিলেজের নাম। ঠিক আছে? তার গ্রামের নাম এখানে বসাতে হবে। নেক্সট হচ্ছে পোস্ট অফিস, মানে যিনি আন্ডারটেকিং দিচ্ছেন তার পোস্ট অফিস, মানে এবার তার পুরো ঠিকানা, তার ব্লক, তার ডিস্ট্রিক্ট, তার পিন নম্বর, সবটা এখানে আপনি এখানে ভরে দিলেন। আচ্ছা, এবার এখানে কি কি লেখা আছে আমি একটু পড়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কি লেখা আছে, মাই ওয়ার্ড হ্যাজ অ্যাপিয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য নবোদয়া বিদ্যালয়া সিলেকশন টেস্ট। ফার্স্ট টাইম নবোদয় বিদ্যালয় পরীক্ষা দিয়েছে, আপনি আন্ডারটেকিং দিচ্ছেন যে আপনি কোনো কারচুপি করেননি। দেখুন, নবোদয় বিদ্যালয় সমিতির নিয়ম আছে যে একটা বাচ্চা একবারই পরীক্ষা দেবে, যখন সে ক্লাস 5-এ পড়ে তখন ফর্ম ফিল আপ করবে। এবার আপনি যদি কোনো কারচুপি করেছেন, দুবার তিনবার করে পরীক্ষা দেওয়াচ্ছেন, এটা যেন না হয়। আর যদি নবোদয় স্কুল বুঝতে পারে, তাহলে এনি টাইম আপনার বাচ্চার অ্যাডমিশন ক্যান্সেল করে দিতে পারে, পরেও যদি জানতে পারে পরেও ক্যান্সেল করে দিতে পারে, ওই আন্ডারটেকিং আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ইফ ইট বিকামস এভিডেন্ট দ্যাট মাই ওয়ার্ড হ্যাজ অ্যাপিয়ার্ড, এই যে সেম জিনিস বলেছে, যদি নবোদয় স্কুল বুঝতে পারে আপনার বাচ্চা আরো আগে এক্সাম দিয়েছে, তাহলে ওর অ্যাডমিশন ক্যান্সেল করে দেবে। এখানে ওটাই বলা আছে, আর ক্যান্সেল করে দেবে। আপনি পরে আর কোনো অবজেকশন করতে পারবেন না, কারণ প্রথম চুরিটা আপনিই করেছেন। আচ্ছা, নেক্সট 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে আই হ্যাভ নো অবজেকশন ইন সেন্ডিং মাই ওয়ার্ড টু এনি আদার জেএনভি ফর মাইগ্রেশন অফ দ্য কান্ট্রি ফর এডুকেশন অ্যাজ পার দ্য রুলস অফ নবোদয় বিদ্যালয় সমিতি। ঠিক আছে? মানে মাইগ্রেশনের কথা আপনি নিশ্চয় অবশ্যই জানেন, আমি মানে বহুবার ভিডিও বানিয়েছি। যদি আপনি আমার ভিডিও দেখেন তাহলে আপনি জানবেন যে মাইগ্রেশন কি জিনিস। মাইগ্রেশন মানে হচ্ছে হিন্দি স্পিকিং এরিয়া থেকে নন হিন্দি স্পিকিং এরিয়াতে কিছু বাচ্চাকে পাঠানো হবে, আর নন হিন্দি স্পিকিং এরিয়া থেকে হিন্দি স্পিকিং এরিয়াতে কোনো কিছু বাচ্চাকে পাঠানো হবে। মানে এক কথায়, আপনাদের এই ফর্মটা কাদের জন্য ফিল আপ করছি? পশ্চিম বর্ধমানের বর্ধমান জেলার জন্য। বর্ধমান জেলা বাংলা এরিয়া, বাংলা ভাষায় সব কথা বলে। তাহলে যাতে এখানের ছেলে মেয়েরা হিন্দি ভালো করে শেখে বা হিন্দি কালচারটাকে শেখে, তো সেই কারণে ওইখান থেকে কিছু বাচ্চাকে হিন্দি এরিয়াতে পাঠানো হবে, আর হিন্দি এরিয়া থেকে কিছু বাচ্চাকে এখানে পাঠানো হবে। এটা কোন সময় হয়? এটা হয় ক্লাস 9-এ। এটা হয় ক্লাস 9-এ। ঠিক আছে? বিহারের কোন স্কুলে কিছু বাচ্চাকে সিলেক্ট করে পাঠানো হবে। আর আমি বলবো এখানে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। আমি যখন আমাদের স্কুলে পড়তাম তখন এটাতে আমি ভয় পেতাম। আমাদের সময় বাচ্চারা মানে লুকোতো, না না বাবা যাবো না, আমরা বিহার যাবো না। ঠিক আছে? তখন কি হতো,
আন্ডারটেকিং তো দেওয়া আছে, তো কাউকে না কাউকে তো পাঠাতে হবে। তখন কি হবে, আচ্ছা তোরা কেউ যাবি না তো, তাহলে সবার নাম করে, সবার নাম একটা কাগজের চিরকুটে লেখা হবে, আলাদা আলাদা চিরকুটে লেখা হবে, দিয়ে একটা জায়গায় এরকম করে মানে নাড়িয়ে নাড়িয়ে লটারির মাধ্যমে তোলা হবে, যার নাম উঠবে তাকে যেতে হবে। ঠিক আছে, আগে এরকম হতো আমাদের সময়। যখন মানে আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি, অন্যান্য স্কুলের এক্সপিরিয়েন্স আলাদা হতে পারে, কারণ আমাদের স্কুলটা হচ্ছে খুব ইয়ং স্কুল। আমি হচ্ছে 2008 সালের ব্যাচ, মানে 2008 সালে আমি নবোদয় চান্স পেয়েছি, আর স্কুলটা স্থাপনা হয়েছে 2006 সালে, মানে বুঝতে পারছেন। আমি আমাদের স্কুলের থার্ড ব্যাচ, খুব ইয়ং স্কুলে আমি ঢুকেছিলাম। আর বর্ধমান নবোদয় অনেক পুরনো, ঠিক আছে। তো আমাদের সময়ের কথা আমি বলছি, আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, অন্যান্যদের এক্সপিরিয়েন্স আলাদা হতে পারে। তো আমরা প্রথম প্রথম ভয় পেতাম। স্কুলটা যাই 10-12 বছর পুরনো হলো, এখন আমি শুনি যে হয়তো বিহারে পাঠাতে হবে 10 জনকে, 25 জন নাম জমা দিয়েছে, স্যার আমি যাব, স্যার আমি যাব, আমি যাব। তখন এখন উল্টা লটারি করাতে হয় যে 25 জনের মধ্যে থেকে কোন কোন 10 জনকে পাঠানো হবে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই, বাচ্চারা খুব মজাই পায় এতে, এতে চিন্তা করার কোনো বিষয় নেই। কিন্তু মাইগ্রেশনের নাম যদি বেরিয়ে যায় বা কোনোভাবে স্কুল ডিসাইড করে যে এই বাচ্চাকে মাইগ্রেশনে যেতে হবে, তো যেতে হবে, ঠিক আছে। আর এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপনার বাচ্চা আরেকটা অন্য স্কুলে যাবে, 1 বছর থাকবে, ওখানে কালচার শিখবে, এটা একটা অপরচুনিটির মতন দেখুন, এটা একটা সুযোগের মতো করে দেখুন, ঠিক আছে। 3 নম্বর, I have no objection if my ward is expelled from Navodaya Vidyalaya because of his or her indisciplinary behavior or any action against the rules and regulation of the Vidyalaya. যদি আপনার বাচ্চা কোনো ইনডিসিপ্লিনারি অ্যাকশন করে, মানে কোনো নিয়মের বাইরে কোনো কাজ করে, যেমন নিয়ম নেই যে হোস্টেলে লাইট অফ হয়ে যাওয়ার পরে রাত্রেবেলা মাঠে হয়তো, মানে রাত্রেবেলা সবাই ঘুমাচ্ছে, সে ছাদে ঘুরে বেড়াচ্ছে, মাঠে ঘুরে বেড়াচ্ছে, মানে নিয়ম কানুন যদি ভাঙে, যেটা নবোদয় বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলাকে ডিস্টার্ব করে, তাহলে আপনার বাচ্চাকে কিন্তু টিসি দিয়ে দেওয়া হবে, মানে রাস্টিকেট করে দেওয়া হবে, এক্সপেল মানে স্কুল থেকে বের করে দেওয়া হবে, ঠিক আছে। অনেক অভিভাবকরা বলেন না যে স্কুলে র্যাগিং হয়, র্যাগিং হয়, রিপোর্ট করা হয় না। যদি কোনো বাচ্চা রিপোর্ট করে দেয় যে এই উমুক একটা বাচ্চা আমাকে আমাকে জ্বালাচ্ছে, আমাকে পরেশান করছে, আর ওটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে বাচ্চাকে টিসি দিয়ে দেবে, রাস্টিকেট করে দেবে। এরকম হয়েছে, আমি আমার স্কুলেও দেখেছি, ঠিক আছে। কোনো জুনিয়র বাচ্চার উপরে হয়তো কেউ, কোনো সিনিয়র কিছু বলেছে, কোনো অত্যাচার করেছে বা কিছু একটা করেছে, সে জুনিয়র বাচ্চাটা তার মা বাবাকে বলেছে, তার মা বাবা এসে স্কুলে বলেছে, স্কুল অ্যাকশন নিয়েছে, যে এই কাজটা করেছিল তাকেই বের করে দিয়েছে স্কুল থেকে, ঠিক আছে, এরকম হয়েছে। তো স্কুলের নিয়ম খুব কড়া। আপনার বাচ্চা আজকে জুনিয়র, আপনি আজকে এটা নিয়ে ভয় পাচ্ছেন যে আপনার বাচ্চাকে কেউ না র্যাগিং করে দেয়, দেখা যাবে 6 বছর পরে আপনার বাচ্চা যখন সিনিয়র হয়ে যাবে, যখন 11-12 উঠে যাবে, আপনার বাচ্চাই কোনো জুনিয়র বাচ্চাকে র্যাগিং করছে, তখনও যদি স্কুল ধরে নেয়, ধরা পড়ে যায়, তাহলে কিন্তু স্কুল থেকে সঙ্গে সঙ্গে টিসি, স্কুল থেকে রাস্টিকেট করে দেবে, বের করে দেবে স্কুল থেকে, ঠিক আছে। মোটামুটি কোনো নিয়ম শৃঙ্খলার বাইরে, যেটা স্কুলের নিয়ম, সেই নিয়মের বাইরে যদি কোনো মানে বড় সড়ো কোনো কাণ্ড ঘটিয়ে ফেলে, তাহলে কিন্তু স্কুলকে বের করে দেবে। আর এটা আন্ডারটেকিং এ আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে, আপনি এটাকে নিয়ে পরে চ্যালেঞ্জ করতে পারবেন না, না 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 আমার বাচ্চাকে রাখুন, আপনি কিন্তু বলতে পারবেন না। 4 নম্বর, I myself will apply for the withdrawal of my child from Vidyalaya if he or she fails in the annual examination or he or she fails to attend at least 90% attendance in any complete academic session. কি বলেছে এখানে, আপনার বাচ্চা যদি স্কুলে ফেল করে যায়, স্কুল নবোদয় স্কুলের পরীক্ষায় যদি ফেল করে যায়, তাহলে আপনি নিজেই বের করে নেবেন, ঠিক আছে, বা স্কুল বের করে দিতে পারে। বা যদি 90% অ্যাটেন্ডেন্স না হয়, মানে ধরুন রেসিডেন্সিয়াল স্কুল, নিয়ম তো বাড়িতে থাকা, মানে নিয়ম তো হোস্টেলে থাকার, কিন্তু কোনো শরীর খারাপের বাহানায় বা কোনো অছিলায় আপনি বারবার বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিচ্ছেন, আর অ্যাটেন্ডেন্স হচ্ছে না, স্কুলে স্কুলে ক্লাস করছে না, তখন কিন্তু নবোদয় স্কুল ওকে বের করে নেবে, বা আপনাকেই বাধ্য করবে যাতে আপনি বের করে নেন। ওকে। Besides, 5 number, besides this, if my child will leave Vidyalaya without prior or proper permission, then I will not make any legal action against Vidyalaya management and I will not hold Vidyalaya responsible for any mishappening. এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নবোদয় স্কুল থেকে বাইরে যাওয়ার নিয়ম আছে, একটা প্রপার প্রসেস আছে। ধরুন আপনি আপনার বাচ্চাকে নবোদয় থেকে মানে ধরুন আপনি দেখা করতে এসেছেন, আপনি চাইছেন আপনার বাচ্চাকে যাবো একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো, কি বাচ্চাকে যাবো একটু মার্কেটিং একটু ঘুরিয়ে নিয়ে আসবো, আপনি করতে পারেন। কিন্তু আপনার বাচ্চা ক্লাস 6-এ এটা হয় না, 7, 8, 9, 10 যত সিনিয়র হতে থাকে, তখন ওদের ল্যাজ মোটা হতে থাকে, ঠিক আছে। তো মনে হলো রাত্রেবেলা পাঁচিল টপকে ঘুরতে চলে গেল, বা মনে হলো হয়তো নিজে থেকে কিছু একটা মানে মানে কাউকে কিছু না জানিয়ে হয়তো স্কুল টপকে কোথাও বেরিয়ে চলে গেল স্কুল থেকে। আর এরকম যদি ঘটনা ঘটে, তাহলে প্রথম কথা স্কুল তোকে ধরে এনে প্রথম কথা ওকে একটু মানে সাসপেন্ড করবে। আর যদি স্কুলকে না জানিয়ে রাত্রের অন্ধকারে কেউ যদি কোথাও চলে যায়, স্কুল কি চারদিকে কি মানে ওখানে কি মানে মিলিটারি বসিয়ে রাখবে যাতে কেউ যেতে না পারে? আর কোনো বাচ্চা যদি নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে আসে,
মানে রাত্রেবেলা বেরিয়ে স্কুল বিল্ডিং টপকে বাইরে কোথাও গেল আর কিছু দুর্ঘটনা ঘটে গেল, এর জন্য কে দায়ী হবে? স্কুল দায়ী হবে না। এটাই আপনার কাছে লিখিয়ে নিচ্ছে যে আপনার বাচ্চা যদি এরকম কিছু কাণ্ড ঘটায় তাহলে এটার জন্য কিন্তু আপনি আর আপনার বাচ্চা দায়ী, স্কুল এতে দায়ী নয়। ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর, I am very much aware of the fact that every student general APL boy has to pay rupees 6,000 as per corpus fund to the Navodaya Vidyalaya for class 9 to 12 if he or she does not belong to SC, ST, physically handicapped girl or BPL category। মানে কি? 600 টাকা করে প্রতি মাসে দিতে হবে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। কাদেরকে? কেউ যদি জেনারেল হয়, এপিএল কার্ড হোল্ডার হয় আর ছেলে হয়, মানে কোনো একজন ছেলে সে জেনারেল এবং সে এপিএল কার্ড হোল্ডার, তাহলে তাকে 600 টাকা করে প্রতি মাসে দিতে হবে ক্লাস 9 থেকে 12। বিরাট বড় অ্যামাউন্ট নয়, অত অবাক হওয়ার মতো কিছু ব্যাপার নেই। 600 টাকা আপনার বাড়িতে যদি একটা মানে বাড়িতে যদি থাকতো একটা টিউশন মাস্টারও এর থেকে বেশি টাকা নয়। 600 টাকা তো অনেক কম টাকা। ঠিক আছে? তাহলে বছরে কত? 12 6 72, 7,200 টাকা, অনেক কম এটা। ঠিক আছে? তো অত অত মানে অবাক হওয়ার মতো কোনো ব্যাপার নেই। আর এতে কারা কারা বহিষ্কৃত? ম্যাক্সিমাম স্টুডেন্টই বহিষ্কৃত। কারা? যারা যারা এসসি, সে ছেলে হোক মেয়ে, পুরো মানে প্রথম কথা, গার্ল চাইল্ডদের কোনো টাকাই দিতে হবে না। সে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত কোনো টাকা দিতে হবে না। মানে কন্যা সন্তান মানে কোনো পয়সা দিতে হবে না। আচ্ছা, এবার তাহলে ওরা তো মানে গার্ল চাইল্ড তো পুরো বাদ চলে গেল, তাহলে কাদেরকে দিতে হবে? তাহলে শুধু যদি মানে মেয়েরা যদি বাদ চলে গেল তাহলে পড়ে আছে ছেলেরা। এবার ছেলেদেরও কাদেরকে দিতে হবে না? যারা এসসি তাদেরকে দিতে হবে না, এসটিদেরকে দিতে হবে না, যদি সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তাকে দিতে হবে না, আর যদি সে এপিএল বিপিএল কার্ড হোল্ডার হয় তাহলে দিতে হবে। তাহলে দিতে হবে কাদেরকে? যদি সে ছেলে হয়, যদি সে এপিএল এপিএল হয়, আর যদি জেনারেল হয়, তাহলে তাকে প্রতি মাসে 600 টাকা করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার পয়েন্ট 7, I have read all the conditions with the application and with this format regarding rules and regulation of this বিদ্যালয়া। ঠিক আছে? মানে আমি সব রুলস মানে সমস্ত জিনিসটা বুঝে নিয়েছি, উপরে যা যা লেখা আছে বুঝে নিয়েছি। ইন লাস্ট আই ডিক্লেয়ার দ্যাট আই উইল ফলো অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য বিদ্যালয়। শেষে আপনি মানে অভিভাবক আপনি বলছেন হ্যাঁ আমি সমস্ত রুলস আমি ফলো করব। তো এখানে অভিভাবক মানে বাবা তার নাম লিখবে, মানে নাম লিখবে, বা মা যদি থাকে তাহলে মা লিখবে, বা অন্য কোনো অভিভাবক যদি থাকে অভিভাবক তার নাম লিখবে, এখানে তার অ্যাড্রেস লিখবে। আর সিগনেচার অফ দ্য ফাদার অ্যান্ড গার্জিয়ান ইন ফ্রন্ট অফ এনি গ্যাজেটেড অফিসার। কোনো গ্যাজেটেড অফিসারের সামনে দাঁড়িয়ে আপনাকে এটা সাইন করাতে হবে। গ্যাজেটেড অফিসার মানে মানে যাদের কাছে মানে স্ট্যাম্পিং পাওয়ার বা গ্যাজেটিং পাওয়ার থাকে। এটা এটা কাদের কাছে থাকে? যেমন আমি বলে দিচ্ছি, যেমন ধরুন বিডিও, যেমন হচ্ছে কোনো কলেজের প্রফেসর। ঠিক আছে? গ্যাজেটেড অফিসার মানে কি? আপনি একটু আপনার আশেপাশে কাউকে জিজ্ঞাসা করবেন, বুঝিয়ে দেবে। ঠিক আছে? গ্যাজেটেড অফিসার, কোনো গ্যাজেটেড অফিসারের কাছ থেকে, মানে গ্রুপ এ লেভেলের অফিসার। ঠিক আছে? যারা গ্রুপ এ লেভেলের অফিসার তাদের কাছ থেকে আপনাকে এটা সাইন করাতে হবে। ঠিক আছে? মানে তার সামনে দাঁড়িয়ে আপনি এটা সাইন করবেন, মানে আপনি মানে তাহলে কি গ্যাজেটেড অফিসার রেসপন্সিবিলিটি নিচ্ছে যে হ্যাঁ যে অভিভাবক সবটা জেনেই এতে সাইন করছে, সবটা জেনেই আমাদের স্কুলে ভর্তি করছে। তারপরে গ্যাজেটেড অফিসার নিজে তার নাম লিখবে, তার রেজিগনেশন লিখবে এবং তার সাইন করে তার অফিসিয়াল স্ট্যাম্প বসাবে। ঠিক আছে? এটা এই পুরো এই এই যে পেজটা, এই যে আন্ডারটেকিং, এই যে পেজটা, এইটা সমস্তটা পড়ে আপনাকে গ্যাজেটেড অফিসার শোনাবে, দিয়ে আপনাকে দিয়ে সাইন করাবে, দিয়ে নিজে সাইন করবে। ঠিক আছে? গ্যাজেটেড অফিসার মানে গ্রুপ এ লেভেলের অফিসার। ঠিক আছে? গ্রুপ এ অফিসার, গ্রুপ এ অফিসার, গ্রুপ এ অফিসার। ঠিক আছে? যার কাছে গ্যাজেটিং পাওয়ার থাকে, স্ট্যাম্প থাকে, তার নিজের স্ট্যাম্প থাকে, অফিসিয়াল স্ট্যাম্প থাকে। ঠিক আছে? ওকে, জওয়াহর নবোদয় বিদ্যালয়। এবার হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। চলে আসি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এখানে আপনার সেরকম কিছু করার নেই। এখানে কি বলেছে? দিস সার্টিফিকেট ইজ টু বি টেকেন ফ্রম দ্য ব্লক মেডিকেল অফিসার। ঠিক আছে? বিএমওএইচ। ঠিক আছে? ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ। বিএমওএইচ বা সিএমওএইচ, প্রতিটা ব্লকের একজন মেডিকেল অফিসার থাকেন, তার কাছ থেকে আপনাকে এটা নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো এটা ওনারাই ফিল আপ করবেন, বা আপনি কিছু বেসিক ডিটেলস ফিল আপ করে দিলেন। যে এখানে এখানে কি বলেছে? নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে ক্যান্ডিডেটের নাম হবে, এখানে অ্যাড্রেস হবে, এখানে বাবার নাম হবে, এখানে ডেট অফ বার্থ হবে, এখানে এজ হবে। ঠিক আছে? এবার এতটা আপনি ভরে দিলেন। এবার এই যে বাচ্চার হাইট কত, ওয়েট কত, ব্লাড গ্রুপ কত, আই সাইট ঠিক আছে কিনা, অ্যাবডোমেন ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা, অ্যাবডোমেন মানে পেট, থ্রোট গলা ঠিক আছে কিনা, লোকোমোটরি সিস্টেম মানে হাত পা সব ঠিকঠাক নাড়াচাড়া করতে পারে কিনা, স্টেট অফ ভ্যাকসিনেশন, সমস্ত ভ্যাকসিনেশন ঠিকঠাক নিয়েছে কিনা, এইটা সমস্তটা দেখবে বিএমওএইচ, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ। ঠিক আছে? বিএমওএইচ বা সিএমওএইচ, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। ঠিক আছে? মানে এক কথায় আপনার ব্লকে বা আপনার আপনার এলাকায় যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানের অফিসারের কাছ থেকে আপনাকে এটা করাতে হবে, বা কোনো হসপিটালের সার্জেন্টের কাছ থেকে এগুলো করাতে হবে আপনাকে। ঠিক আছে? আচ্ছা, এটা ওটা ওনারাই পুরো ভরবেন, এটা আপনার কোনো ব্যাপার নেই, ওনারাই পড়ে পুরো ভরে দেবেন। ঠিক আছে?
আচ্ছা, নেক্সট হচ্ছে এবার আপনাকে বলে দিচ্ছি আর কি কি লাগবে। ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে, যদি আপনি ডিসেবল কোটায় আপনার বাচ্চা চান্স পেয়েছে বা আপনি ফর্ম ফিল আপের সময় বলেছিলেন যে আপনার বাচ্চা ডিসেবল, তাহলে ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে, মানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট। তারপর কমিউনিটি সার্টিফিকেট লাগবে, যদি আপনি ফর্ম ফিল আপ করার সময় বলেছিলেন যে আপনার বাচ্চা এসটি এসসি বা ওবিসি, তাহলে সেই সার্টিফিকেট আপনাকে দিতে হবে, ঠিক আছে। নেক্সট, রুরাল সার্টিফিকেট দিতে হবে। এবার এই যে রুরাল সার্টিফিকেট, আপনার বাড়ি গ্রামে কিনা নবোদয় স্কুল জানতে চাইছেন, আপনার বাচ্চার ক্লাস 5 এর স্কুলটা গ্রামে কিনা সেটা জানতে চাইছে। এটা কে সাইন করবে? রেভিনিউ অফিসার বা স্কুল ইন্সপেক্টর। ওই যে বলেছিলাম না এসআই, এসআই এর জায়গা হচ্ছে এইটা, ঠিক আছে। উনি এটা পুরোটা ফিল আপ করে সাইন করবেন, আপনার এখানে কোনো চিন্তা করার বিষয় নেই। আর এখানে বেসিক ডিটেলস আছে, এখানে বাচ্চার নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে ক্লাস 5 যে স্কুলে পড়তো সেই স্কুলের নাম দিতে হবে, তারপর এখানে ব্লকের নাম দিতে হবে, এখানে ভিলেজের নাম দিতে হবে, আর এখানে ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, ঠিক আছে। এবং উনি কনফার্ম করবেন যে উনি ওনার যে মানে, এবার কোনো বাচ্চা তো আরবান থেকেও চান্স পেতে পারে, ঠিক আছে। তো রুরাল না আরবান সেটা, রুরাল হলে রুরাল, আরবান হলে আরবান, ঠিক আছে। আপনি ফর্ম ফিল আপ করার সময় যদি রুরাল লিখেছেন তাহলে রুরাল অবশ্যই দেখাতে হবে, আর যদি আরবান ফিল আপ করেছেন তাহলে আরবান দেখাতে হবে। মানে আপনার বাচ্চা ক্লাস 5 যে স্কুলে পড়তো সেটা রুরাল এলাকায় নাকি আরবান এলাকায়, সেইটা স্কুল ইন্সপেক্টর উনি জানাবেন এবং উনি সাইন করে আপনাকে এটা দেবেন। এবার এই যে ধরুন যে স্কুল ইন্সপেক্টর, আপনি ওনার কাছে যাবেন সাইন নিতে, উনি কি করে জানবেন আপনার বাচ্চা নবোদয় চান্স পেয়েছে কি পায়নি? বা ধরুন এই যে আগের পেজটা, এই যে ধরুন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, মানে মেডিকেল অফিসার কি করে জানবে আপনার বাচ্চা নবোদয় সাইন করে পেয়েছে, মানে নবোদয় চান্স পেয়েছে কি পায়নি? তাহলে ওইটার প্রমাণপত্র হচ্ছে এই প্রথম 1 নম্বর পেজটা। ওই জন্য আপনি যখনই কোনো দপ্তরে যাবেন সাইন নিতে, আপনাকে সবসময় এই ফরম্যাটটা, এই কাগজটা, প্রথম পেজটা নিয়ে যেতে হবে। এটাই প্রমাণপত্র যে আপনার বাচ্চা নবোদয় চান্স পেয়েছে। ওকে, ওকে, চলো। নেক্সট হচ্ছে প্যারেন্ট ভিজিটিং কার্ড। এই যে আপনি যে আপনার বাচ্চার সাথে দেখা করতে আসবেন, তার তো একটা প্রমাণপত্র লাগবে। অন্য কেউ যদি দেখা করতে নিয়ে এসে আপনার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে চলে যায়, ওরকম তো হবে না। তো সেই জন্য এখানে আপনাকে সমস্ত ডিটেলস ভরতে হবে। এখানে প্যারেন্ট ভিজিটিং কার্ড, এখানে সেম জিনিস, এখানে বাচ্চার নাম দিতে হবে, ক্যান্ডিডেটের নাম দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে অ্যাডমিশন নম্বর, ওই যে এইটা স্কুলই ভরে দেবে, বা আপনাকে যদি বলে দেয় আপনি ভরে দেবেন অ্যাডমিশন নম্বর, মানে স্কুলে যখন নবোদয় স্কুল যখন অ্যাডমিশন নেবে একটা নম্বর দেবে, প্লাস হাউস, হাউস এখানে মেনশন করতে হবে। হাউস মানে কি? নবোদয় স্কুলে প্রতি বছর যে 80 জন স্টুডেন্টকে ভর্তি হয়, এদেরকে 20 20 20 করে 4টা গ্রুপে ভাগ করা হয়, ঠিক আছে। 4টা হাউসে ভাগ করা হয়, আরাবল্লী, নীলগিরি, শিবালিক, উদয়গিরি। 4টা হাউসের মধ্যে খেলাধুলা হয়, কম্পিটিশন হয়। ওটা আপনি নবোদয় স্কুলে ভর্তি করুন, বুঝতে পেরে যাবেন। এর উপর আমার প্রচুর ভিডিও আমি আগেও বলেছি, ঠিক আছে। হাউসে ভাগ করা হয়। বা কেউ যদি হ্যারি পটার দেখেছেন, হ্যারি পটারে এই ব্যাপারটা দেখানো হয়েছিল, তাহলে বুঝতে পারবেন। আর এটা সমস্ত হোস্টেল বা সমস্ত স্কুলে ব্যাপারটা থাকে, বাচ্চাদেরকে বিভিন্ন হাউসে ভাগ করা হয় যাতে তাদের মধ্যে কম্পিটিশন করানো যায়, তাদের তাদের মধ্যে খেলাধুলা করানো যায়, ঠিক আছে। ওদেরকে আলাদা আলাদা হাউসে রাখা যায়, এটা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো এখানে তো সেরকম কিছু ব্যাপার নেই, এখানে তো সব পার্সোনাল ডিটেলস দিতে হবে। এখানে তো বাচ্চার নাম হবে, এখানে ক্যান্ডিডেটের নাম হবে। আমার ক্যান্ডিডেটের নাম হচ্ছে অনিক সেন, তাহলে এখানে লিখে দিলাম অনিক সেন। এবার এখানে বাবা তার নাম লিখবে, অ্যাড্রেস লিখবে, ফোন নাম্বার লিখবে, সিগনেচার করবে, আর এখানে ফটো দেবে, বাবার ফটো। আচ্ছা, নেক্সট, মা, মা তার নাম লিখবে, ফোন নাম্বার দেবে, সিগনেচার করবে, মায়ের ফটো। আচ্ছা, নেক্সট, নেম অফ দ্য গার্জেন, ঠিক আছে। এখানে গার্জেন তার নাম লিখবে, ওই যে বললাম আপনি দুজনকে পারমিশন দিতে পারেন বা একজন, এখানে তো মনে হয় একজনই বলেছে, তাহলে বাবা মা ছাড়া অন্য আরেকজনকে যদি আপনি পারমিশন দিতে চান আপনার বাচ্চার সাথে দেখা করার, তাহলে উনি এখানে তার নাম লিখবেন, রিলেশনশিপ মানে বাচ্চার সাথে ওনার কি সম্পর্ক তা লিখবেন, অ্যাড্রেস লিখবেন, ফোন নাম্বার, সিগনেচার, আর এখানে ফটো দেবেন। আর সবার শেষে প্রিন্সিপাল এটা সিগনেচার করে হাউস মাস্টারকে আর গেট কিপারকে দিয়ে দিবে যে এই বাচ্চাটার সাথে এরাই দেখা করতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট, ঠিক আছে। রেসিডেন্স সার্টিফিকেট এইটা, ওই যে প্রথমে বলেছিল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, এটা কার কাছ থেকে নিতে হবে? এটা এসডিও স্যারের কাছ থেকে নিতে হবে, এসডিওর কাছ থেকে নিতে হবে। আর এসডিও কি করে জানবে? আপনাকে সাইন করে দিতে হবে আপনার বাচ্চা নবোদয় চান্স পেয়েছে, ওই যে প্রথম পেজটা ইন্টিমেশন লেটার, ওইটা আপনাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে কি বলেছে? অ্যাজ পার দ্য টু বি ফার্নিশড বাই দ্য প্যারেন্টস অফ দ্য কোয়ালিফাইড চিলড্রেন এট দ্য টাইম অফ অ্যাডমিশন টু জেএনভি, ঠিক আছে। এই যে জায়গাটাকে আপনাকে ফিল আপ করতে হবে, অ্যাজ পার দ্য জওহর নবোদয় বিদ্যালয়, দুর্গাপুর ডিস্ট্রিক্ট। আপনার যেটা ডিস্ট্রিক্ট আপনি লিখবেন, পূর্ব বর্ধমান নাকি পশ্চিম বর্ধমান, পূর্ব হলে পূর্ব, পশ্চিম হলে পশ্চিম লিখলেন। স্টেট সব দেওয়া আছে। লেটার নম্বর, লেটার নম্বরটা কোথায়? এই যে লেটার নম্বরটা, এই যে একদম প্রথম পেজ, যেটা একদম প্রথম পেজে দেখুন, এখানে একটা জিনিস আমি ঢেকে দিয়েছি, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি ঢেকে দিয়েছি, এখানে ছিল লেটার নম্বরটা, আমার এটা হচ্ছে লেটার নম্বর। তো এইটা আমি ঢেকে দিয়েছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনার লেটার নম্বর, তো এইটা আপনাকে এখানে লিখতে হবে। ওকে, 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 ওকে। তাহলে লেটার নম্বরটা লিখলেন, এখানে ডেট দিতে হবে। মাই ওয়ার্ড মাস্টার, এখানে তাহলে ক্যান্ডিডেট নাম হবে, আমার ক্যান্ডিডেট নাম অনিক সেন, তাহলে এখানে অনিক সেনের নাম লিখে দিলাম, ঠিক আছে। হ্যাজ কোয়ালিফাইড দি এন্ট্রান্স এক্সাম ফর দ্য অ্যাডমিশন অফ দ্য ক্লাস, অ্যাডমিশন টু দ্য ক্লাস
এখানে তো একটা ক্লাসের নাম হওয়া উচিত ছিল, ক্লাস অ্যাডমিশন টু ক্লাস 6 হবে অ্যাট জেএনবি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান স্টেট, উত্তরপ্রদেশ স্টেট, ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড ডিউরিং দ্য সেশন 2026-27। ওকে, আই এম রিসাইডিং অ্যালং উইথ মাই ওয়ার্ড মেনশন ইন দ্য অ্যাভাব অ্যাড্রেস সিন্স। আপনি এই যে উপরে যে অ্যাড্রেসটা দিলেন, আপনি উপরে যে এই যে জিনিসটা বললেন, কবে থেকে আছেন আপনি এই জেলায়, সেটা আপনাকে লিখতে হবে। যদি আপনি 20 বছর ধরে আছেন তাহলে 20 বছর লিখলেন, বা যদি আপনি কোনো ইয়ার মেনশন করতে চান যে 1996 থেকে আছে তাহলে ইয়ারটা লিখলেন। আচ্ছা, এবার এখানে আপনাকে পুরো ডিটেলসটা করতে হবে, আপনার ঠিকানা, আপনার বাড়ির, আপনার গ্রামের নাম, যদি টাউন আছে টাউনের নাম, ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম আর পিনকোড, ঠিক আছে। তারপরে আপনাকে এখানে সাইন করতে হবে। আপনি সার্টিফাই করছেন যে উপরে যা ভরেছি সব ট্রু আছে, দিয়ে এখানে প্যারেন্ট সিগনেচার, এখানে প্যারেন্ট সিগনেচার করবে, ঠিক আছে, ফুল নেমে সিগনেচার করবে। যেমন আমার ক্যান্ডিডেট নাম কি, অভয় সেন, ক্যান্ডিডেটের বাবার নাম অভয় সেন, তাহলে এখানে অভয় বাবু সাইন করবেন, ঠিক আছে, ফুল নেমে সাইন করবেন। আচ্ছা, আবার উনি আবার নিজের নাম বলবেন, অ্যাড্রেস দিবেন, প্লেস দিবেন, ডেট দিবেন, ঠিক আছে। এবার এই কপিটাকে ভরে নিয়ে গিয়ে আপনাকে যেতে হবে এসডি অফিসে, ঠিক আছে। এইটা আপনাকে ভরতে হবে না, এই জায়গাটা এসডি অফিস ফিল আপ করবে, আর এখানে এসডিও স্যার সাইন করবেন, ঠিক আছে। মানে এসডিও কনফার্ম করবেন যে হ্যাঁ সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এবার এসডিও এই জায়গাটাকে ডাইরেক্ট বুঝবে কি করে, তাহলে এর জন্য আপনি কি করতে পারেন, আপনি পঞ্চায়েতের কাছ থেকে এবং বিডিওর কাছ থেকে একটা কপি বের করে নিয়ে যেতে পারেন, যাতে এসডিও বুঝতে পারে যে হ্যাঁ আপনি এখানেরই বাসিন্দা। কারণ এসডিও তো ডাইরেক্ট তো, এসডিও এটা দেখে কি করে বুঝবে যে আপনি এখানে বাসিন্দা কিনা, এইচডিও কেও তো ক্রস ভেরিফাই করতে হবে। তাহলে এটার জন্য আপনি পঞ্চায়েত অফিস থেকে এবং বিডিও অফিস থেকে ফরমেট, মানে মানে রেসিডেন্স সার্টিফিকেট বের করে নিয়ে যাবেন, ঠিক আছে। বা আপনার এলাকার কি নিয়ম সেটা আপনি একবার জেনে নেবেন, ঠিক আছে। আচ্ছা, সবার লাস্টের দিকে আমরা চলে এসেছি, এবার হচ্ছে অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট মানে কি, যে বলেছিলাম 10 টাকা স্ট্যাম্প পেপারে আপনাকে একটা অ্যাফিডেভিট করাতে হবে। অ্যান্ড অ্যাফিডেভিট টু বি ফার্নিশড বাই দ্য প্যারেন্ট অন ₹10 স্ট্যাম্প পেপার। 10 টাকা স্ট্যাম্প পেপার কিনবেন, দিয়ে এই যে জিনিসটা এইটাকে টাইপ করিয়ে আপনাকে সাইন করে জমা দিতে হবে, ঠিক আছে। এবার এটাকে এখানে কি কি লিখতে হবে আমি সেটা বলে দিচ্ছি। আচ্ছা, ডিউলি অ্যাটেস্টেড বাই নোটারি, নোটারি যেন অ্যাটেস্টেশন থাকে, তার যেন সাইন থাকে। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আপনাকে নবোদয় ভর্তির সময় এটা আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি লিখবেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমি এই জায়গাটা ভালো করে বলে দিচ্ছি, দেখে নিন। আচ্ছা, ঠিক আছে, আই মানে এখানে ক্যান্ডিডেটের বাবা বা মায়ের নাম হবে। আমার ক্যান্ডিডেটের বাবা নাম কি, অভয় সেন, তাহলে ওখানে উনি লিখবেন অভয় সেন। আপনি এইটা হাতে করে লিখে নিয়ে গিয়ে নোটারির কাছে যাবেন, কোর্টে যাবেন, দিয়ে ওনাকে এটা দেখাবেন, উনি এটা দেখে দেখে টাইপ করবেন। তো কোথায় কি ভরতে হবে আমি লিখে দিচ্ছি, দেখে নিন। আই অভয় সেন, এজ, মানে বাবার এজ কত আমি লিখে দিচ্ছি, সাপোজ ধরুন 35, এজ 35 ইয়ার্স, ফাদার অর মাদার অফ, ঠিক আছে, বাবার নাম লিখেছি তাহলে ফাদারে টিক করলাম, মা লিখলে মায়ের নামে টিক করবো, ফাদার অ্যান্ড মাদার অফ, আমার যে ক্যান্ডিডেট ছেলে, তাহলে মাস্টার অনিক সেন, তাহলে প্রথমে বাবার নাম, তারপর বাবার এজ, তারপরে ছাত্র বা ছাত্রীর নাম, ঠিক আছে। আচ্ছা, রেসিডেন্ট অফ দ্য ভিলেজ, যেই গ্রামে বসবাস করেন, ঠিক আছে, ধরুন আপনি এবিসি গ্রামে বসবাস করেন, তাহলে এবিসি গ্রামের নাম। পোস্ট অফিস, তাহলে পোস্ট অফিসের নাম দিলেন। তহসিল, তহসিল মানে আপনার সাব ডিভিশন, ঠিক আছে, তহসিল মানে আপনার সাব ডিভিশন। সাব ডিভিশন মানে কি, এবার সেটা আপনি আপনার যে পঞ্চায়েত, আপনার যে পঞ্চায়েত প্রধান আছে, আপনি যেখানে বসবাস করেন ওখানে আশেপাশে কোনো লোককে জিজ্ঞাসা করবেন, বলে দেবেন। এক একটা জেলাকে, মানে একটা জেলাকে প্রথমে ভাঙা হয় সাব ডিভিশনে, তারপরে তাকে ভাঙা হয় ব্লকে, ঠিক আছে। তো অনেকগুলো ব্লক মিলিয়ে হয় একটা সাব ডিভিশন, ঠিক আছে। তো আপনার যেটা সাব ডিভিশন সেটা আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আহ, জেলা। আপনি পূর্ব বর্ধমান না পশ্চিম বর্ধমান সেটা আপনি এখানে লিখলেন। ডু হেয়ার বাই সোলেমনলি ডিক্লেয়ার অ্যান্ড অ্যাফার্ম দ্য আন্ডার মাই ওয়ার্ড ইজ এ স্টুডেন্ট অফ, আপনার বাচ্চা ক্লাস 5-এ যে স্কুলে পড়ছে সেই স্কুলের নাম হবে, ক্লাস 5-এর স্কুলের নাম, ক্লাস 5 স্কুলের নাম হবে, ঠিক আছে, ক্লাস 5 স্কুল লিখে দিচ্ছি, ক্লাস 5-এর স্কুলের নাম লিখতে হবে। নেম অ্যান্ড দ্য কমপ্লিট অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, ঠিক আছে, লোকেটেড ইন কোন এরিয়া, মানে কোন মানে জায়গায় অবস্থিত সেটা লিখতে হবে। মানে স্কুলের লোকেশনটা লিখতে হবে, স্কুলের যেটা গ্রামের নাম, ভিলেজ বা টাউন যেটা, সেটা আপনি এখানে লিখলেন। হুইচ হ্যাজ বিন এ রুরাল, রুরাল যদি হয় তাহলে রুরালের টিক, যদি আরবান যদি হয় তাহলে আরবান থাকবে। এরিয়া ইন দ্য ডিস্ট্রিক্ট, মানে যদি রুরাল এরিয়া স্কুলটা তাহলে রুরাল এরিয়া, যদি আরবানে হয় তাহলে আরবান এরিয়া। তারপর ডিস্ট্রিক্ট লিখবেন, পশ্চিম বর্ধমান বা পূর্ব বর্ধমান, যেটা আপনার ডিস্ট্রিক্ট সেটা লিখবেন, পশ্চিম না পূর্ব বর্ধমান সেটা আপনি লিখবেন। ইন দ্য স্টেট, আপনাদের ওয়েস্ট বেঙ্গল অবশ্যই, তাহলে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবেন, ঠিক আছে। সিন্স, কোন কোন সাল থেকে ওখানে পড়ছে সেটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে, কোন কোন সাল থেকে এই আপনার বাচ্চা ক্লাস 5-এ পড়ছে বা কত বছর ধরে পড়ছে সেটা আপনাকে লিখতে হবে। ধরুন আপনার বাচ্চা 3 বছর ধরে পড়ছে, তাহলে আপনি এখানে 3 ইয়ার্স লিখবেন।
ঠিক আছে, আর সালটাও মেনশন করে দিবেন কোন সাল থেকে পড়ছে। হি অর সি পাস্ট ক্লাস 5 ফ্রম দিস ইনস্টিটিউশন ডিউরিং দ্য সেশন। কোন সেশনে আপনার বাচ্চা ক্লাস 5 পাস আউট করেছে, কোন সেশনে হবে, হয় 2025 সেশন হবে বা 2025-26 সেশন হবে। ঠিক আছে, 25 সেশন কাদের, যারা বাংলা মাধ্যমে পড়বে, যারা বাংলা স্কুল মানে বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, আমাদের সরকারি স্কুলগুলোয় পড়ে, মানে যেখানে জানুয়ারি টু ডিসেম্বর সেশন হয়, তারা 2025 লিখবে। আর কেউ যদি এপ্রিল টু মার্চ সেশনে পড়ছে, তাহলে 2025-26 লিখবে। ওকে, নেক্সট। মাই ওয়ার্ড হ্যাজ বিন রিসাইডিং উইথ মি অ্যাট দ্য ফলোইং অ্যাড্রেস হুইচ ইজ লোকেটেড ইন। এবার আপনার অ্যাড্রেসের মানে অ্যাফিডেভিট দিতে হবে। আপনার অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস এখানে লিখলেন, ঠিক আছে। আপনার আপনার ভিলেজের নাম লিখবেন, ভিলেজ, যদি টাউন হয় টাউনের নাম লিখবেন। এটা যদি আরবান এলাকা হয় তাহলে আরবান, যদি রুরাল এলাকা হয় রুরাল, রুরাল অফ দ্য ডিস্ট্রিক্ট, এবার এখানে ডিস্ট্রিক্টের নাম লিখবেন, জেলার নাম লিখবেন এখানে, ঠিক আছে। আচ্ছা, মাই ওয়ার্ড উইল বি অ্যাবাইড বাই দ্য রুলস। অ্যাবাইড বাই দ্য রুলস মানে হচ্ছে নিয়ম মেনে চলবে। কার? নবোদয় স্কুলের সমস্ত নিয়ম মেনে চলবে। আপনি অ্যাফিডেভিট দিচ্ছেন যে আপনার বাচ্চা কোনো নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে না। ভেরিফাইড অন দিস, এখানে আপনার মানে দিনের নাম, যেমন ধরুন আপনি এই অ্যাফিডেভিটটা করাচ্ছেন সাপোজ ধরুন 30শে মার্চ, তাহলে আপনি এখানে লিখবেন 30 ডে অফ মার্চ 2026 অ্যাট, যেখানে আপনি কোরিয়ার করাচ্ছেন অ্যাফিডেভিটটা, আপনি যেখানে করাচ্ছেন, যেই কোর্টে করাচ্ছেন, ঠিক আছে। ধরুন বর্ধমান কোর্ট, তাহলে আমি এখানে লিখে দিলাম বর্ধমান কোর্ট, বর্ধমান কোর্ট, ঠিক আছে, বর্ধমান কোর্টে করালেন। দ্যাট দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাভাব অ্যাফিডেভিট আর ট্রু টু বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, বেস্ট অন দ্য রেকর্ড অ্যান্ড ট্রু টু মি। ঠিক আছে, মানে আপনি অ্যাফিডেভিট দিচ্ছেন যে উপরে যা যা ভরেছি আপনি ভেবে চিনতে আর জ্ঞানে দিচ্ছেন, ঠিক আছে। তাহলে এই অ্যাফিডেভিটটা প্রথমে আপনি করে কাগজে ফিল আপ করবেন, ঠিক আছে, দিয়ে এই কাগজটা আপনি নিয়ে যাবেন কোর্টে, কোনো নোটারির কাছে, যে স্ট্যাম্প পেপার রাখে, যে ওনাকে দিবেন, উনি হচ্ছে সাইন করে আপনাকে স্ট্যাম্প পেপার দেবে, যে উনি হয় উনি করে দেবেন বা উনি কাউকে বলে দেবেন যাও ওনার কাছে চলে যাও, উনি টাইপ করে দেবেন। তো উনি টাইপ করে দিবেন, দিয়ে আপনি ওখানে সিগনেচার করে ওই যে 10 টাকা স্ট্যাম্প পেপারের যে অ্যাফিডেভিটটা, ওইটা আপনি নিয়ে এসে নবোদয় স্কুলে জমা দেবেন। ওকে, আচ্ছা। লাস্ট হচ্ছে এটা সবার লাস্ট পেজ, ও না সবার লাস্ট পেজ না, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট পেজ, এটা সেকেন্ড লাস্ট পেজ। ও, 1.5 ঘন্টা ধরে টানা বকছি, গলা ব্যথা হয়ে গেছে। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, লাইক টাইক করে দিবেন, এত পরিশ্রম করছি। ওকে, এখানে এটা সবার সবার লাস্ট পেজ, এখানে রিপোর্ট অফ দ্য অ্যাডমিশন কমিটি, এটা এটা অ্যাডমিশন কমিটি ভরবে, ঠিক আছে। কারণ আপনি এটা এখানে আপনার ভরা সেরকম কিছু নেই, ঠিক আছে। এখানে কি কি ভরতে হবে, এখানে ক্লাসের নাম, স্টুডেন্টের নাম, ডেট অফ ভেরিফিকেশন, বাবার নাম, মানে এখানে তারিখ ভরতে হবে, এখানে বাবার নাম, এখানে বাবার নাম দিয়ে অ্যাডমিশন কমিটি এখানে দেখবে যে অনলাইন অ্যাপ্লিকেশনটা নিয়ে এসছো, ওই যে রেজিস্ট্রেশন ফর্মটা, ফর্ম ফিল আপ 2025-এ যখন নবোদয় ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, তখন যে রেজিস্ট্রেশন ফর্মটা মানে ফর্ম ফিল আপ করার পরে যে রিসিপ্ট কপিটা বেরিয়েছিল, সেটা কি নিয়ে এসছো? যদি না, তাহলে না, তাহলে নাতে ওরা টিক করবে, যদি ইয়েস যদি এনেছেন তাহলে ইয়েসে টিক করবে। এরকম করে প্রতিটা জিনিস ওরা মিলিয়ে মিলিয়ে দেখবে যে সমস্ত ডকুমেন্ট নিয়ে এসছে কিনা, ঠিক আছে। এই যে এক গাদা ডকুমেন্টস, তো আমাদের স্কুলে তো মানে যে স্যার বা ম্যাডাম ওখানে বসে আপনার ডকুমেন্টস ভেরিফাই করবে, তারও তো গুলিয়ে যেতে পারে এতগুলো ডকুমেন্ট। তো ওই জন্য এখানে লিস্ট করে দিয়েছে, আচ্ছা এটা এনেছে, হ্যাঁ এনেছে, এটা এনেছে, হ্যাঁ এনেছে, হ্যাঁ এটা এনেছে, না আর নেই, ক্রস। এবং করে ওনার জন্য, এটা আপনাদের জন্য নয়, এটা ওনাদের জন্য, ওনারা এটাকে ফিল আপ করবেন, এটা আপনাদের জন্য নয়, ঠিক আছে। সবার লাস্ট হচ্ছে ডিটেল অফ দ্য কলিং কার্ড। এই কলিং কার্ডটা কি আমি আপনাকে দেখাচ্ছি। নবোদয় স্কুলে যে আপনার বাচ্চা পড়ছে, আপনার বাচ্চা চাইলে আপনাকে ফোনও করতে পারে, কিভাবে ফোন করবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে জিনিস, এটাকে বলা হয় কলিং কার্ড। আগে আমরা যখন নবোদয় স্কুলে পড়তাম তখন ছিল না। আগে আমাদের দোকানে, আমাদের নবোদয় স্কুলের ক্যাম্পাসের ভিতরে একজন মাসি থাকতো, সে হচ্ছে খাবার দাবার, চিপস টিপস, এমনি ড্রাই ফ্রুটস রাখতো, প্লাস হচ্ছে একটা ফোন রাখতো, যার থ্রু আমরা বাবা মায়ের সাথে কন্ট্যাক্ট করতাম। কিন্তু এখন নবোদয় স্কুল কি করেছে, প্রতিটা স্কুলে স্কুলে এরকম একটা গ্রিন কালারের কলিং কলিং সিস্টেম বসিয়ে দিয়েছে, ঠিক আছে। আমাদের পশ্চিম মেদিনীপুর নবোদয়েও আছে, আপনাদেরকে দিয়েছে মানে বর্ধমান নবোদয়তেও আছে, আরো হয়তো অনেক নবোদয় করেছে, সেটা আমি বলতে পারবো না। অনেকের জায়গায় হয়নি, যেখানে হয়নি সেখানে হয়ে যাবে। এটা কি হবে, একটা কার্ড দেওয়া হবে, তাতে আপনাকে রিচার্জ করতে হবে। এভাবে আপনি রিচার্জ করে দিলেন, 100 টাকা 200 টাকা রিচার্জ করে দিলেন, এবং এই কার্ডে পার্টিকুলার, মানে আমি যেই নবোদয় স্কুলের কথা বলছি পশ্চিম মেদিনীপুর নবোদয়, ওখানে সিস্টেমটা আমি বলছি। এই কার্ডে টোটাল 3টে নাম্বার সেভ থাকবে, মানে এই কার্ডটাকে ঢোকাতে হবে মেশিনে, দিলে 3টে নাম্বার দেখাবে, বাচ্চা 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারকে সিলেক্ট করবে, সেটা একটা হয়তো বাবার নাম্বার, একটা মায়ের নাম্বার, আর একটা হয়তো অন্য কারো নাম্বার। যে নাম্বারটাকে সিলেক্ট করবে সেই নাম্বারে কল যাবে, ব্যাস এইটুকুই। ও চাইলে এখান থেকে কোনো ডায়ালিং প্যাড নেই যে একটা নাম্বার টিপে ফোন করবে, যাকে হোক ফোন করবে, বা আপনিও ফোন, মানে এখানে কোনো ইনকামিং হয় না, কোনো ফোন আসবে না, এখান থেকে ফোন কেবলমাত্র যাবে, এখান থেকে কেবলমাত্র ফোন যাবে। আর কোন কোন নাম্বারে ফোন যাবে সেটাও এই কার্ডে লেখা থাকবে। যখনই ও কার্ডটাকে মেশিনের ভিতরে ঢোকাবে, 3টে কি 2টো নাম্বার দেখাবে, তার মধ্যে যে নাম্বার ও সিলেক্ট করবে সেই নাম্বারে শুধু ফোন যাবে। আপনার কথা বলতে ইচ্ছা করছে, অভিভাবকের কথা বলতে ইচ্ছা করছে, যে একটু বাচ্চাকে ফোন করে দিই,
এটা করতে পারবেন না, আপনি ফোন করতে পারবেন না, বাচ্চা চাইলে আপনাকে ফোন করতে পারবে। আর কল করার জন্য কিছু টাকা আপনাকে এই কার্ডে ভরে দিতে হবে, 200, 300, 500, 1000 টাকা আমাকে ভরে দিতে হবে। এই যে কলিং কার্ড, এই কলিং কার্ডে দেখুন তাহলে কি কি ভরতে হবে। এই যে কলিং কার্ডটা এখন দেখালাম, ওই মেশিনে ফোন করার জন্য আপনাকে এখানে ডিটেলস গুলো ভরতে হবে। তাহলে এখানে প্রথমে হচ্ছে স্টুডেন্টের নাম হবে, তারপরে বাবার নাম হবে, তারপরে তিনটে মোবাইল নাম্বার দিতে হবে। একটা বাবার নাম্বার দিয়ে দিলেন, একটা মায়ের নাম্বার, একটা দাদা দিদির নাম্বার কেউ যদি আছে, বা বাড়িতে যদি আর কারো কাছে কোনো ফোন আছে, ঠিক আছে, বাবা মা ছাড়া, হয়তো বাবাকে ফোন করছে, বাবা ফোন ধরছে না, ব্যস্ত আছেন, মাকে ফোন করছে, মা ব্যস্ত আছে, ফোন ধরছেন না, তাহলে বাবা মা ছাড়া বাচ্চা যদি আরো কাউকে ফোন করতে চায়, করতে পারে, একটা নাম্বার দিতে পারেন। তাহলে এই যে সিস্টেম, ও যখনই কার্ডটাকে মেশিনে সোয়াইপ করবে, তিনটে নাম্বার দেখাবে, তিনটে নাম্বারের মধ্যে যেটাকে সিলেক্ট করবে সেই নাম্বারে কল যাবে, ব্যাস এইটুকুই, আপনি কিন্তু ফোন করতে পারবেন না। তাহলে এই হলো সমস্ত ডিটেলস। আচ্ছা, নিচে সবার নিচে এখানে সিগনেচারকে সাইন করে দিতে হবে। তাহলে এই হচ্ছে সমস্ত ডিটেলস। তাহলে আশা করছি পুরো ফর্মে কোথায় কি ভরতে হবে আমি খুব ডিটেলসে, খুব সূক্ষ্মভাবে, একদম সুন্দর করে সময় নিয়ে বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, যদি কাজের মনে হয়, তাহলে সেই সব অভিভাবকদেরকে শেয়ার করুন যাদের বাচ্চারা নবোদয় বিদ্যালয়ে বর্তমানে চান্স পেয়েছেন। প্রথম কথা। 2 নম্বর কথা, দেখছেন আপনার 1.5 ঘন্টা ধরে আমি টানা বকছি, আমার গলা শুকিয়ে যাচ্ছে, তো এত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো ভিডিওটা কতটা আপনার জন্য প্রয়োজনীয়, কতটা আপনার কাজে লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোটখাটো এই প্রশংসাগুলোই তো আমার প্রাপ্য, আর কি চাই আমি, এইটুকু ভালোবাসাই তো চাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, আর যত পারবেন শেয়ার করবেন, ঠিক আছে? এইটুকুন ভালোবাসা আমার চাই, এইটুকুন গরু দক্ষিণাই আমার চাই, ঠিক আছে? দেখা হবে তাহলে আগামী, গলা বসে গেছে, আমি কথা বলতে পারছি না। দেখা হবে আগামী কোনো একটা ক্লাসে, আগামী কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা টপিক নিয়ে দেখা হচ্ছে পরের সেশনে। টাটা সবাইকে।